কি হলো ডক্টর, আপনি চুপ করে আছেন? আমার অবন্তীর কিছু হয়নি তো? কেমন আছে? আমি ওর সাথে দেখা করতে চাই, আমি আমার বউকে দেখতে চাই। রিল্যাক্স মিজান, অবন্তী এখন একটু ভালো আছে। ওনাকে পাওয়ার ঘুমের একটা ইনজেকশন দেওয়া আছে আপনার। কেউ এখন অবন্তীর সাথে দেখা করতে পারবেন না। অবন্তী আজ মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছে। তার শরীরে বা কাপড়ের কেউ অ্যাসিড দিয়ে তাকে আস্তে আস্তে মারার প্ল্যান করেছে, যাতে কেউ বুঝতে না পারে সে কারো হাতে মার্ডার হয়েছে। তখন সবাই অবাক হয়ে অ্যাসিড মানে? হ্যাঁ, এটা একটা অক্সাটিক পাউডার অ্যাসিড। এটা মানুষের শরীরে পড়লে প্রথমে হাত পা চুলকায়, তারপর ঘাড় ব্যথা সহ সারা শরীর ব্যথায় অবশ হয়ে যাওয়া, তারপর আস্তে আস্তে রক্তের সাথে মিশে সারা শরীরে ছড়িয়ে গিয়ে হঠাৎ মৃত্যু ঘটায়। আপনারা যদি আর একটু দেরি করে অবন্তীকে হসপিটালে আনতেন তাহলে আর আমাদের কিছু করার ছিল না। যাই হোক, আমরা অবন্তীর শরীরের বিষটাকে নষ্ট করে দিয়েছি। এখন কথা হলো, এটা একটা প্ল্যান মার্ডার কেস। আমরা পুলিশকে কল করেছি, তারা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আমার ধারণা কেউ এটা অবন্তীকে মারার জন্যই ব্যবহার করেছে। আমি আশা রাখছি যে আপনারা সঠিক তথ্য দিয়ে পুলিশকে হেল্প করবেন। বলেই ডক্টর চলে গেল। সত্যিই কি টাকার জন্য কি যে বলে এই ডক্টররা? অবন্তীকে কে আবার প্ল্যান মার্ডার করতে যাবে? আশ্চর্য। কুহু, এখানে আশ্চর্য হওয়ার কিছুই নেই। অন্তি মাকে কেউ ইচ্ছে করেই এসব করেছে। আমার বাড়ির মান সম্মানের দিকে হাত দিয়েছে, আমার ফুলের মতো মেয়েটাকে মারতে চাইছে। সে যেই হোক নিস্তার সে পাবে না। বাবা, এখানে ডক্টরের কথাগুলো শুনে মিজান দেয়ালের দিকে মাথাটা নুয়ে দাঁড়িয়ে আছে। মিজানের বাবা তার কাঁধে হাত রেখে, মিজান তুই কাঁদিস না বাবা, অন্তির কিছু হবে না। শুনিসনি ডাক্তার কি বলল? তুই যদি এভাবে ভেঙে পড়িস তাহলে অবন্তীকে সাপোর্ট করবে কে? তোর সাপোর্টটি অবন্তীকে খুব তাড়াতাড়ি সুস্থ করে তুলবে, তুই একদমই চিন্তা করিস না। তখনই পুলিশ হাজির। মিজান তাদেরকে দেখে এগিয়ে গেল। আরে এই তো বিজনেসম্যান মিজান সাহেব দেখছি। জি, মনটা খারাপ করে। দেখুন স্যার, আপনি মন খারাপ করবেন না। আমরা বুঝতে পারছি আপনার অবস্থা। কাছের মানুষের কিছু হলে যে কেমন লাগে সেটা সেই বুঝে যার সাথে কিছু ঘটে। কিন্তু হ্যাঁ, আপনি যদি নিজেকে শক্ত রেখে আমাদের একটু হেল্প করেন তো আমরা খুব তাড়াতাড়ি সেই অপরাধীকে ধরতে পারব। পুলিশ: হ্যাঁ অফিসার, আপনাদের যে কোনো সাহায্যে আমি সবসময় আপনাদের পাশে আছি, কিন্তু আমার ওয়াইফ যে এভাবে কষ্ট দিয়েছে আমি তার উপযুক্ত শাস্তি চাই। মিজান রাগান্বিত স্বরে কথাগুলো বলল। হ্যাঁ নিশ্চয়ই। এখন আপনি যদি আপনার ফ্যামিলির সবার সাথে আমার একটু কথা বলাতেন। হ্যাঁ শিওর, চলুন। পুলিশ একে একে মিজানের বাবা থেকে শুরু করে সবার সাথে কথা বলল। হঠাৎ পুলিশ কুহুকে দেখে, মিজান উনি কি আপনাদের ফ্যামিলি মেম্বার? নো অফিসারও আমার খুব ভালো বন্ধু। দেশের বাইরে থাকে, কিছুদিন আমাদের সাথে ছুটি কাটাতেই আমাদের বাড়িতে আসা। পুলিশ কুহুর সামনে গিয়ে নিচে থেকে মাথা পর্যন্ত তাকিয়ে, আপনার নাম? জি কুহু। এখানে কতদিন হলো এসেছেন? আজ 9 দিন হল। আচ্ছা, পার্টিতে অবন্তীর সাথে আপনার কি দেখা হয়েছিল? হ্যাঁ, জাস্ট একবারই দেখা হয়েছিল, তখন তো রিমিও আমার পাশেই ছিল। আপনি অবন্তীকে ঘরে ঢুকতে বা কারো সাথে কথা বলতে দেখেছিলেন? দেখুন, তখন তো পার্টিতে অনেক মানুষ ছিল, আমি সবার মাঝে ওকে খেয়াল করিনি। আপনি এখান থেকে কবে যাবেন? জি, এই কয়েকদিনের মধ্যেই। না মিস কুহু, কেসটা পুরোপুরি সলভ না হওয়া পর্যন্ত আপনি কোথাও যেতে পারবেন না উইথাউট মাই পারমিশন ছাড়া। কথাটা শুনে যেন কুহু একটু নড়ে দাঁড়াল। যাই হোক মিজান, আমরা এখন অবন্তীর গায়ের পোশাকগুলো আপাতত নিয়ে যাচ্ছি, সেগুলো ফরেন্সিকে নিয়ে পরীক্ষা করে দেখা যাক কোনো ক্লু পাওয়া যায় কি না। ভালো থাকবেন, আসছি। পুলিশ যাওয়ার পর কি অবস্থা মিজান, তুই কি খেয়াল করেছিস পুলিশটা আমার দিকে কিভাবে তাকালো? মনে হচ্ছে যেন আমিই সেই। মিজান কিছু না বলেই দরজার সামনে গিয়ে দাঁড়ালো, কাচের ফাঁক দিয়ে অবন্তীকে দেখছে আর চোখের জল ফেলছে। আজ তুমি বিনা খুব একা লাগছে অবন্তী। তোমাকে ওখানে শুয়ে থাকতে দেখতে আমার একদম ভালো লাগছে না। তুমি তো আমার বুকে মাথা রেখে আমাকে জড়িয়ে ধরে শুবে, তাই না অবন্তী? তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে আমার কাছে এসো।
আমি যে তোমাকে ওই অবস্থায় দেখতে পারছি না। তুমি কি বুঝো না তোমাকে এইভাবে দেখে আমি কতটা কষ্ট পাচ্ছি? তুমি কি দেখছো না আমি তোমার জন্য এইখানে দাঁড়িয়ে আছি শুধু তোমাকে বুকে জড়িয়ে নিব বলে? তুমি একটি বার সুস্থ হয়ে আমার কাছে ফিরে এসো, আমি আর তোমাকে একা থাকতে দিব না। এক পলকের জন্য আমার চোখের আড়াল তোমাকে করব না। ফিরে এসো না অবন্তী, প্লিজ ফিরে এসো। তোমাকে ছাড়া নিজেকে শূন্যে শূন্যে লাগছে, খুব একা লাগছে অবন্তী। কেঁদে কেঁদে আমাকে কাঁদাতে তোমার খুব ভালো লাগে তাই না? খুব মজা পাও আমাকে কষ্ট দিয়ে। কথাগুলো মিজান মনেমনে বলছে আর কাঁদছে আর মাথাটা দেয়ালের সাথে আঘাত করছে। তখনই সবাই এসে মিজানকে ধরে এনে চেয়ারে বসিয়ে, মা আপনি ঠিক বলেছেন, আমি অবন্তীকে দেখে রাখতে পারিনি আজ। এসব কিছু শুধু আমার জন্য হয়েছে। না যদি আমি পার্টি দিতাম, না কেউ আমার বাড়িতে আসতো, না কেউ আমার অবন্তীর কেউ ক্ষতি করতে পারত, কিন্তু হ্যাঁ, যে আমার থেকে আমার অবন্তীকে কেড়ে নেওয়ার চেষ্টা করেছে তাকে তো আমি ছাড়বি না। বাবা আপনি সবাইকে নিয়ে বাসায় জানো, অবন্তীর সাথে আমি আছি। কিন্তু মিজান তুমি তো নিজেকে সামলাতে পারছ না। তোমাকে এই অবস্থায় রেখে আমি বা আমরা কেউ যেতে পারবো না। বাবা আমি ঠিক আছি, আপনি সবাইকে নিয়ে যান। কিন্তু কোনো কিন্তু নয়, আপনারা বাসায় থাকলে পুলিশের কাজে সাহায্যে হবে, আপনারা যান। মিজান আমি কিন্তু তোর সাথেই থাকব। দেখ কুহু তুইও বাবার সাথেই যাবি, এই নিয়ে তোর সাথে আমি আর কোনো কথা বলবো না। মিজান ছাড়া সবাই চলে গেল। মিজান চেয়ারে বসে মাথাটা দেয়ালে ঠেকিয়ে ভাবতে লাগল, শাড়িতে কি করে অ্যাসিড পাউডার লাগলো? কই আমি আর কুহু তো শাড়িটা ধরলাম, আমাদের তো কিছু হলো না। অন্তি পরার পর কেন এমন হলো? আচ্ছা শাড়িটা পরার পর কি কেউ অবন্তী গায়ে পাউডারটা দিয়েছে? না, তাহলে তো অবন্তী নিজেই বুঝতে পারত। তাহলে কি রোহান এটা করল? কিন্তু রোহান অবন্তীর ক্ষতি করে ওর লাভ কি হবে? নাকি এর পেছনেও কোনো কারণ লুকিয়ে আছে? মিজানের মাথায় যেন কিছুই ঢুকছে নাকে। হতে পারে যে আমার বাসার ভিতরে এসে অবন্তীকে ক্ষতি করে যাবে? আচ্ছা আমার কোনো শত্রু নয় তো? আবার কিছুক্ষণ ভেবে আমার তো কোনো শত্রু নেই। বিজনেসের দিক দিয়ে আমি সবাইকেই হেল্প করি, কারো তো আমার দিকে কোনো খারাপ নজর দেখিনি। আচ্ছা আমার সাকসেসফুল বিজনেসই কি কারো হিংসের কারণ হয়ে দাঁড়িয়েছে নাকি? নাকি এই ছেলেটা অবন্তীকে চিনতে মন তো হতে পারে আগে অবন্তী আর এই ছেলেটার সম্পর্ক ছিল। এখন আমার কাছে বিয়ে হয়েছে বলে ছেলেটা অবন্তীর উপর রাগ করে প্রতিশোধ নিচ্ছে। আবার এমনও হতে পারে যে ভালোবাসাটা একতরফা ছিল। মিজান মাথায় হাত দিয়ে বসে পড়ল। নাহার ভাবতে পারছি না কি করে যে হলো, কিছুই বুঝতে পারছি না। না এত কিছু না ভেবে আগে অবন্তীকে ফোকাস করতে হবে। আগে অবন্তীকে ভালো হতে হবে, ও সুস্থ হলেই বলতে পারবে সেদিন কি হয়েছিল। তখনই মিজানের কাঁধে কারো স্পর্শ। মিজান মাথাটা উপরে তুলতেই দেখে মাহমুদ। মিজান আপনাকে দেখে অনেকটাই মনে হচ্ছে আপনি চিন্তিত আর অস্থিরতায় ভুগছেন। দেখুন মিজান সাহেব, আমরা সবাই জানি বিপদের মালিক যিনি, তেমনি বিপদের থেকে উদ্ধারের মালিকও তিনি। আপনি চিন্তা করবেন না, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। অবন্তীর এখন অক্সিজেন মাস্ক লাগানো আছে, স্যালাইন চলছে, আমি এখনই দেখে আসলাম, সব নরমাল। আমি আশা রাখছি রাতটা শেষ হলেই অবন্তীর মুভমেন্ট বুঝতে পারব। চলুন আমার সাথে। কোথায়? এই তো আমার চেম্বারে, একসাথে দুজনে একটু চা খাই, তাহলে আপনার একটু ভালো লাগবে। আর মনে তো হচ্ছে না আপনি আর ঘুমাবেন, তাতে চা খেলে আপনার ঘুম ঘুম ভাব ও ক্লান্তি দুটোই কেটে যাবে। থ্যাঙ্কস বাট সরি, আমি আপনার অফারটা এখন গ্রহণ করতে পারছি না। আমি অবন্তীর পাশেই থাকতে চাই। আপনি জান আমি আপনার সাথে যেতে পারবো না। আরে মিজান চলুন, এভাবে যদি আপনি ভেঙে পড়েন তাহলে অবন্তীর পাশে দাঁড়াতে পারবেন না। একটা কথা কি জানেন মিজান, কাউকে ভালো রাখতে হলে আগে নিজেকে ভালো রাখতে হবে। কাউকে ভালোবাসার আগে প্রথমে নিজেকে ভালোবাসতে হবে, তাহলেই তো ভালোবাসার পূর্ণতা পাবে।
ডক্টরের জোড়াজুড়িতে মিজান আর না করতে পারল না। উঠে গেল দুজনে চেম্বারে বসল। বলুন মিজান, চা নাকি কফি? কফি। ব্ল্যাক কফি নাকি মিক্সড? জি ব্ল্যাক। বাহ, মনে হচ্ছে আপনি স্বাস্থ্য সচেতন। অবশ্য আপনার ফিগার আর পার্সোনালিটি দেখেই তা বোঝা যায়। বলেই একটু হেসে নিলেন, কিন্তু মিজানের মুখে হাসি নেই, খুব চুপচাপ ভাবেই বসেছিলেন। মাহমুদ আর কথা না বাড়িয়ে 2 কাপ কফির অর্ডার করলেন। কিছুক্ষণের মধ্যেই 2 কাপ গরম গরম ধোয়া উঠা কফি মিজানের সামনে হাজির। মাহমুদ মিজানকে আগে অফার করলেন, প্রে নিজে নিলেন। মিজান কফিটা নিয়ে বসে রইলেন। এদিকে মাহমুদ একাই কথা বলে যাচ্ছে। মিজান শুধু হ্যাঁ বা না বলে আবার মাথা নাড়িয়ে কে কোম্পানি দিচ্ছিল। হঠাৎ করেই নার্সের চিৎকার। মিজান যেন ধরপড়িয়ে বসল। নার্সটা দৌড়ে হাঁপাতে হাঁপাতে চেম্বারে ঢুকে, স্যার 102 নম্বরের কেবিনের রোগীটার সিরিয়াস অবস্থা, তাড়াতাড়ি চলুন। মিজান আর ডক্টর যেন একরাশ ভয় নিয়ে দৌড়ে গেল কেবিনে। গিয়ে দেখে অবন্তীর মুখের অক্সিজেন মাস্ক খোলা, স্যালাইন অফ করা। অবন্তীর খুব কষ্ট হচ্ছে, একটু নিঃশ্বাস নেওয়ার জন্য ছটপট করছে। অন্তীর চোখ দিয়ে জলগুলো গড়িয়ে পড়ছে, আজ যেন হাওয়া বাতাসগুলো অবন্তীর কাছে যেতে চাইছে না। মিজান অবন্তীর এই অবস্থা দেখে পাগলপ্রায় অবস্থা। ছটপট করছে মিজান, না পারছে নিজেকে নিজের মধ্যে রাখতে, না পারছে নিজের জীবনটা অবন্তীকে দিয়ে দিতে। অনেক কষ্ট হচ্ছে। এদিকে ডক্টর তাড়াতাড়ি অক্সিজেন মাস্কটা অবন্তীর মুখে লাগিয়ে স্যালাইনটা অন করে দিল। কিছুক্ষণ অপেক্ষা করার পর অবন্তী নিঃশ্বাস নিতে পারছে। এখন নর্মালভাবে অক্সিজেন তার দেহের ভিতর প্রবেশ করছে। মিজান আর ডক্টরের দেহে যেন প্রাণ ফিরে এলো। ডক্টর একটা দীর্ঘশ্বাস ফেলে, আল্লাহ তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া। কিন্তু এসব হলো কি করে? আর তাছাড়া আমি তো কিছুক্ষণ আগে অবন্তীকে নিজে এসে দেখে গেলাম। এইটুকু সময়ের মধ্যে আবার কি এমন হলো? নার্স, তুমি এসে কি দেখলে বলো তো? স্যার, রাতে তো আমাকে একটা রাউন্ড দিতে হয় সব রোগীকে দেখে। যখন আমি এই কেবিনে আসি তখন দেখি। থামলেন কেন? তাড়াতাড়ি বলুন কি দেখেছেন? মিজান এক্সাইটেড হয়ে, নার্সটা ভয় ভয়, আমি এসে দেখলাম একটা বোরকা পরা লোক। তাকে দেখে বোঝার উপায় ছিল না সে কে। আমি প্রথমে ভেবেছি হয়তো রোগীর আত্মীয়স্বজন কেউ হবে হয়তো, তাই রোগীকে দেখছে। কিন্তু না স্যার, আমার ধারণাটা ভুল। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দেখলাম স্যালাইনটা অফ করে দিল, তারপর অক্সিজেনটা খুলে ফেললেই রোগীর গলা টিপে ধরবে। সেই আমি দরজাটা খুলে বললাম, কে আপনি রোগীকে মারতে চাইছেন কেন? তখনই হঠাৎ করে এসে আমায় ধাক্কা দিয়ে দৌড়ে চলে গেল। তা তুমি ওকে ধরে চিৎকার করলেই তো আমরা চলে আসতাম। ডাক্তার স্যার, আমি তো ধরতেই চেয়েছিলাম, কিন্তু হঠাৎ কর ধাক্কা দেওয়াতে নিজেকে সামলাতে পারিনি। কিন্তু হ্যাঁ, দৌড় দেওয়ার সময় তার পায়ের দিকে খেয়াল করেছিলাম, ব্ল্যাক ক্যাশ পড়েছিল। মিজান কথাগুলো শুনে কিছু একটা ভেবে অবন্তীর পাশে বসে পড়ল। সরি মিজান, আজ আমার জন্য আপনার ওয়াইফের কিছু একটা হয়ে যেত। আমি যদি তখন জোর করে আপনাকে না নিয়ে যেতাম তাহলে হয়তো এটা হতো না। ইটস ওকে ডক্টর, আমি কি অবন্তীর পাশে বসে থাকতে পারি? হ্যাঁ শিউর বলেই ডক্টর চলে গেলেন। মিজান ক্লান্তি দুটো চোখ দিয়ে অবন্তীর দিকে তাকিয়ে চোখের জল ফেলছে আর অবন্তীকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। মিজান অবন্তীর হাতটা নিজের হাতে রেখে দেখছে। অবন্তীর হাতটা লাল হয়ে ফুলে আছে, চোখের জলগুলো অবন্তীর হাতে টপটপ করে পড়ছে। খুব কষ্ট হচ্ছে তাই না অবন্তী? অনেক কষ্ট তোমার। কেমন স্বামী বলো তো? আমি তোমার কোনো খেয়ালই রাখতে পারলাম না। আমাকে মাফ করো অবন্তী, সব দোষ আমার। আজ আমার জন্যই তোমার এই অবস্থা বলেই ডুকরে কেঁদে উঠল। বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর মসজিদে আজানের শব্দ। মিজান অবন্তীর হাতটা বিছানায় রেখে ওয়াশরুম থেকে অজু করে জায়নামাজটা বিছিয়ে ফ্লোরে বসে পড়ল। নামাজ পড়ে মোনাজাতে কেঁদে কেঁদে অবন্তীকে জন্য আল্লাহর দরবারে দোয়া চাইল। সকালে মিজান জানালায় দাঁড়িয়ে তখনই ভাঙা ভাঙা কণ্ঠে কে যেন ডাকছে।
মিজান পিছনে তাকাতেই দেখে অবন্তী একটু নড়ছে। আর মিজান কে ডাকছে? মিজান তো দৌড়ে গিয়ে অবন্তী পাশে বসে। আমার অবন্তী, তুমি চোখ মেলেছ? আমার দিকে তাকাও অবন্তী। এই তো আমি, কি বলো অবন্তী? মিজান অস্থির হয়ে পড়ল। অবন্তী নিজের অক্সিজেন মাস্কটা খুলে ভাঙা ভাঙা কণ্ঠে বলতে লাগল, মিজান আমি বেঁচে আছি। কথাটা বলতে অবন্তীর চোখ দিয়ে অনবরত জল পড়তে লাগল। হ্যাঁ অবন্তী, তুমি বেঁচে আছো, তোমার তো কিছু হতেই পারে না। অবন্তী, তুমি ছাড়া যে আমি বাঁচতে পারবো না। তুমি তো আমার প্রাণ। কথাটা বলেই মিজান অবন্তীকে জড়িয়ে বুকে তুলে নিয়ে দুজনের জন্য কাঁদতে লাগল। আমায় ক্ষমা করো অবন্তী, আমার জন্য তোমাকে এত কষ্ট পেতে হলো। তখনই ডাক্তার এসে, কি মিজান অবন্তীর যে জ্ঞান ফিরেছে, আপনি আমাকে বললেন না? অবন্তীর পাস চেক করে দেখে সবকিছু নরমাল। মিজান আমি এখানে থাকব না, আমি মা, বাবা, রিমি ওদের কাছে ফিরতে চাই। অবন্তী হ্যাঁ অবন্তী নিশ্চয়ই যাবে, কিন্তু বললে তবেই। আমি তোমাকে নিয়ে কোনো রিস্ক নিতে চাই না মিজান। একটু ভেবে দেখুন মিজান অবন্তীর এখন যে অবস্থা, যদি আপনারা বাসায় নিতেই চান তাহলে সবসময় কেয়ার নিতে হবে। তার হাত পা তো দেখছেনই পুরো ফুলে লাল হয়ে গেছে, সেখানে ও মেডিসিন দিতে হবে। মোট কথা সময় মতো মেডিসিন প্লাস কেয়ার দুটোই চালিয়ে যেতে হবে, কারণ তিনি যে অবস্থা থেকে ফিরেছেন তাই ওনার প্রপার কেয়ার তো চাই। ওকে বাড়িতে মা বাবা রিমি সবাই আছে, আমার মনে হয় বাড়িতেই অবন্তী সেফ থাকবে, সবার নজরে থাকবে। মিজান একদম ঠিক বলেছেন। তাছাড়া কাল রাতে যা হলো, আপনি তাহলে আজই নিয়ে যান। আমি সমস্ত ডায়েট ঔষধ খাওয়ার নিয়ম কানুন আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আর হ্যাঁ অবন্তীকে কিছুদিন স্যুপ খাওয়াতে হবে, ভাত মাছ ভারী খাবার পরিহার করতে হবে। জাস্ট 2 দিন স্যুপ আর ফল নুডলস চালিয়ে যাবেন। নার্স, আপনি মিসেস অবন্তীকে তৈরি করুন। আর মিজান আপনি আমার সাথে চলুন, কিছু ফর্মালিটি আছে তা ফিল আপ করবেন। কিন্তু বুঝেছি মিজান ভয় নেই, পাশে নার্স আছে, তাছাড়া বাইরে 2 জন গার্ডও রাখা আছে, আপনি নিশ্চিন্তে চলুন। থ্যাঙ্কস ডক্টর। ইটস ওকে মিজান আসলে কাল আমার কেয়ারলেসের জন্য যা কিছু হতে পারত, তাই আজ কোনো রিস্ক নিতে চাইছি না। আর কালকের রাতের ঘটনাটা আমি পুলিশের সাথে অলরেডি শেয়ার করেছি। যাই হোক চলুন, আমার সাথে বাকি কথা চেম্বারেই বলে নিব। ডক্টর আর মিজান চলে গেল। নার্স অবন্তীকে রেডি করছে। কিছুক্ষণ পর মিজান কেবিনে এসে দেখে অবন্তী হেলান দিয়ে বসে আছে। অবন্তী, কি ভাবছ? কিছু না, আমি বাসায় যেতে চাই। হ্যাঁ যাবে তো, দেখো না সবকিছু রেডি করে তোমার কাছে এসেছি। মিজান অবন্তীকে আস্তে করে তোলে, নিজের সাথে চাপিয়ে হেঁটে হেঁটে হসপিটাল থেকে বেরিয়ে অবন্তীকে গাড়িতে বসে মিজান গাড়ি চালিয়ে বাসায় আসলো। দরজার সামনে এসে যেই কলিং বেল বাজাবে তখনই দরজাটা খুলে গেল। মিজান অবন্তী অবাক হয়ে গেল। দরজা খুলতেই দেখে মা, বাবা, রিমি। দেখলাম মার হাতে টিফিন বক্স, বাবার হাতে একটা বড় প্যাকেট, রিমির হাতে জামাকাপড়ের ব্যাগ, অবন্তীর মায়ের হাতে একটা ব্যাগ। আরে তোমরা এত কিছু নিয়ে কোথায় যাচ্ছ মিজান? হসপিটালেই তো যাচ্ছিলাম। অতরা অবন্তীকে দেখে যেন সবার মুখে হাসি চলে এলো। অবন্তীর মা তো কেঁদেই যাচ্ছে। মারে তুই এসেছিস? হ্যাঁ মা, তোমাদের দোয়া আর ভালোবাসা আমাকে তোমাদের কাছে ফিরিয়ে এনেছে। আয় মা, ভিতরে আয়। অবন্তী ভিতরে এসে ড্রয়িং রুমে সোফায় গিয়ে মিজান তার পাশে বসাল। তখনই কুহু এসে অবন্তীকে দেখে থমকে যায়। আরে অবন্তী, তুমি কেমন আছো? আর তাড়াতাড়ি চলে এলে। কুহুর কথায় সবাই যেন ব্রু কুঁচকে তাকাল। এটা কেমন কথা কুহু আপু, তুমি কি চাইছিলে সারা জীবন আমার ভাবি হসপিটালে কাটিয়ে দিকক? না রিমি, আমি ওভাবে বলিনি। আসলে ওর যা ক্রিটিক্যাল অবস্থা ছিল, তারপরও যে এত তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরতে পেরেছে তাই অনেক। সেটাই বলতে চাইছিলাম। চুপ করো তো কুহু, ধমকের স্বরে মিজানের মা। এই নিয়ে বেশি কথা বলতে হবে না। অবন্তী যে ভালোয় ভালোয় ফিরেছে তার জন্য আল্লাহর দরবারে শুকরিয়া। আমি এখনই অবন্তীর জন্য খাবার দিচ্ছি।
মা অবন্তী ভারী খাবার খেতে পারবে না। কেন? ডক্টর মানা করেছে। তাহলে কি খাবে মেয়েটা? 2 দিন স্যুপ, নুডলস, ফল দিবা। ও আচ্ছা, আমি বরং স্যুপ তৈরি করি বলেই মিজানের মা রান্নাঘরে চলে গেল। তখনই আবার কলিং বেল বেজে উঠল। কুহু গিয়ে দরজা মেলতেই দেখল। কুহু দরজা খুলেই দেখে পুলিশ। এ কি, আপনারা সকাল সকাল এখানে কেন এসেছেন? কেন, আপনার ডিস্টার্ব হলো নাকি? না মানে আসুন, ভিতরে আসুন। পুলিশকে দেখে সবাই উঠে দাঁড়ালো। পুলিশ অবন্তীর পাশে গিয়ে, শুনেছি কাল রাতে অবন্তীর উপর নাকি আঘাত হানা হয়েছে, সেই জন্যই কিছু জিজ্ঞাসা করতে এলাম। আপনি এখন কেমন আছেন মিসেস অবন্তী? জি একটু ভালো। ওকে, গুড অড। আচ্ছা মিসেস অবন্তী, কাল রাতে যে আপনার উপর আঘাত হেনেছে তাকে কি আপনি দেখেছেন? অবন্তী অনেকটা ভেবে, না ডক্টর, আমি তখন মনে হয় না সেন্সে ছিলাম। ওকে আচ্ছা, পার্টির দিন সবাই যখন বাইরে ছিল আপনি কেন ঘরে ছিলেন? আপনাকে কি কেউ পাঠিয়েছে নাকি আপনি নিজে থেকে এসেছেন? অবন্তী ভাবতে ভাবতে মাথায় হাত দিয়ে চেপে ধরল। দেখুন অফিসার, প্লিজ আপনি আর প্রশ্ন করবেন না। আমার অবন্তী এমনিতেই অনেক কষ্ট পেয়েছে। আমি আর তাকে নতুন করে কষ্ট দিতে চাই না। মিজান। হ্যাঁ মিজান, আমরা জানি, কিন্তু কিছু প্রশ্নের উত্তর না পেলে যে আমরা এগুতে পারছি না। এমনিতেই আপনার কেসটা নিয়ে উপর মহল থেকে অনেক চাপ আসছে, তাই প্লিজ একটু কষ্ট করে আমাদের কিছু বলুন যাতে আমরা একটু লিক পাই। দয়া করে আর কয়টা প্রশ্নের উত্তর দিন, জানি আপনার কষ্ট হবে তারপরও। জি বলুন অবন্তী। থ্যাঙ্কস ম্যাডাম। আচ্ছা, যে ছেলেটা আপনার উপর আক্রমণ করেছিল তাকে কি আপনি চিনতেন? না, আমি তাকে চিনতাম না। ওকে আচ্ছা, ছেলেটা রুমে আগে থেকেই ছিল নাকি আপনি আগে ছিলেন? জি, আমি রুমে আগে থেকেই ছিলাম। আমি যাওয়ার কিছুক্ষণ পরই ছেলেটা রুমে ঢুকে দরজাটা অফ করে দেয়। তখনই কুহু অবন্তীর কথার মাঝখানে, হা অফিসার, আমি আর মিজান তো ফার্স্ট অবন্তীকে দেখলাম। ছেলেটা অবন্তীর সাথে নোংরা কিছু করেছে। মিজান, তুমি দেখলে না অবন্তীর গায়ে শাড়ি ছিল না? এখন তো অবন্তী মিজানের কাছেই বা কিভাবে ফিরবে? আর মিজানই বা অবন্তীকে আগের মতো অ্যাকসেপ্ট করতে পারবে কি না? মায়ার স্বরে, অবন্তী, তোমাকে কি বলে সান্ত্বনা দিব বলো? আমি তো সেই ভাষাই খুঁজে পাচ্ছি না। একটা মেয়ে সবকিছু মেনে নিতে পারে, কিন্তু ইজ্জত হারানোর যন্ত্রণা কি মেনে নেওয়া যায় বলো? তখনই মিজান রেগে গিয়ে চিৎকার করে, কুহু, তোর সাহস কি করে হয় অবন্তীকে নিয়ে খারাপ কথা বলার? তুই সান্ত্বনা দিচ্ছিস অবন্তীকে নাকি অপমান করছিস? ইজ্জত হারিয়েছে মানে কি? তুই কি বোঝাতে চাইছিস সবাইকে ছেলেটা অবন্তীর সাথে খারাপ কিছু করেছে, তাই তো? তোর ধারণা একদম ভুল। অবন্তীর সাথে সেদিন কোনো খারাপ কিছুই হয়নি, আর যেটা হয়েছে সেটা ওই পাউডার অ্যাসিডের আক্রমণ। ওটার আক্রমণে অবন্তী নিস্তেজ হয়ে সেন্স হারায় তখনই। কি মেয়ে দেখেছ মিজানের বাবা? যেখানে আমার অসুস্থ মেয়েটা কষ্ট করে বসে আছে আর সেখানেই মেয়েটার সামনে উল্টাপাল্টা কথা বলছে। তুমি কি বুঝো নাই? কথাটা শোনার পর মেয়েটার মনের অবস্থা কি হতে পারে? মা, তুমি এখান থেকে তোমার রুমে যাও। উপকার করতে না পারো তো কারো ক্ষতি করার চেষ্টা করো না। এখন অবন্তীর শরীর আর আমাদের কারোর মনের অবস্থাই ভালো নয়, তোমার উল্টাপাল্টা কথা শুনতে হবে। বাবা। তখনই অবন্তী নীরবে চোখের জল ফেলতে লাগল। অবন্তীর মা অবন্তীর চোখের জল দেখে মেয়ের কাছে গিয়ে অবন্তীর মাথাটা আলতো করে ছোঁয়ে নিজের বুকে চেপে নিয়ে নিজেও কেঁদে দেয়। আমার এতিম মেয়েটাকে কেন তুমি কষ্ট দিচ্ছ? আল্লাহ, আমার মেয়ের বদলে আমাকে কষ্ট দাও। প্রয়োজনে আমাকে তোমার কাছে নিয়ে নাও, তারপরও আমার মেয়েকে একটু সুখ দাও। কার নজর লাগলো আমার মেয়েটার উপর বলেই হো হো করে কেঁদে দিল। বেআইন, এটা আপনি কি বললেন? আমার মেয়েটাকে আপনি এতিম বলছেন? ও এতিম হবে কেন? ওর মা, বাবা, বোন সবাই আছে বলেই মিজানের মা ও কেঁদে দিল। কুহু মুখটা ভেঙচি কেটে, আচ্ছা আমি খারাপ কি বলেছি? ভালো কথা বললেও দোষ।
হয়েছে কুহু আপু, তোমাকে আর ভালো কথা বলতে হবে না। তুমি যে কেমন ভালো কথা বলতে পারো তা আমাদের জানা হয়ে গেছে। এখন তুমি এখান থেকে যাও আর পুলিশকে কথা বলতে দাও। রিমি মুখে এই কথাগুলো শোনার পর কুহু মুখটা কালো করে চলে গেল। পুলিশ আবার অবন্তীকে প্রশ্ন করা শুরু করল, আচ্ছা মিসেস অবন্তী, ছেলেটাকে আপনি দ্বিতীয়বার দেখলে চিনতে পারবেন? অবন্তী মাথা নেড়ে সম্মতি জানায়। আচ্ছা আপাতত আপনি ছেলেটা কেমন দেখতে ছিল সেটা আমাদের আর্টিস্টকে জানান, তারপরেই জানা যাবে ছেলেটাকে। পুলিশ কল করার পরই আর্টিস্ট চলে এলো। মিজান আর অবন্তী দুজনে মিলে ছেলেটার চেহারার বর্ণনা দেওয়ার পরই পুলিশ চলে যায়। অবন্তী এখন বড়ই ক্লান্ত। একটু স্যুপ খাওয়ার পর মিজান অবন্তীকে মেডিসিন খাইয়ে বিছানায় এনে শুয়েছে। এখন শুধুমাই অবন্তী গায়ে লিকুইড রোশনটা লাগাতে হবে সেটা নিয়েই মিজান অবন্তীর পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু লজ্জায় বলতে পারছে না। কি হলো মিজান, তুমি দাঁড়িয়ে আছো যে? না মানে তোমার শরীরে রোশনটা মেখে দিতে হবে, তাহলে ব্যথাটার সাথে সাথে লাল ফুলে যাওয়া ভাবটা কমে যাবে। ওহ, তাহলে লাগিয়ে দাও। আমি লাগালে যদি তুমি কমফোর্টেবল না করো তাই? আচ্ছা আমি মা না হয় রিমিকেই বলছি, বলেই যে দরজার পাশে গেল সেই। কিন্তু মিজান আমি তোমার হাতেই ওটা লাগাতে চাই। মিজান পিছনে তাকিয়ে অবন্তীর মুখে কথাটা শুনে অবাক হয়ে গেল। মানেটা হলো তুমি যেটা শুনেছ সেটাই, আমি তোমার হাতেই আমার গায়ে রোশনটা মাখতে চাই। কিন্তু কোনো কিন্তু নয় মিজান। মিজান দরজাটা অফ করে অবন্তীর খুব কাছে এসে হাতে পায়ে মেখে দিচ্ছে। হঠাৎ চুপ করে বসে আছে মিজান। কি হলো মিজান, লাগানো কি হয়ে গেছে? না মানে আরেকটু আছে তো লাগাও। মানে তোমার শাড়ির আঁচলটা সরাতে হবে। ও সেটা কি আমি সরিয়ে দিব? না মানে তুমি চাইলে আমি সরিয়ে নিব। তাহলে অপেক্ষা করছো কেন স্রাও? মিজান আলতো ছোঁয়ায় শাড়ির আঁচলটা সরাতেই অবন্তী লজ্জায় অন্যদিকে তাকিয়ে আছে। মিজান হালকাভাবে রোশনটা লাগাচ্ছে যেন অবন্তী ব্যথা না পায়, কিন্তু অবন্তী মিজানের ছোঁয়ায় যেন বারবার নিজের থেকে হারিয়ে যাচ্ছে আর ডুবে যাচ্ছে অতীতের ভাবনায়। এই কি সেই মিজান যার ছোঁয়া পেলে আগে মনটা বিষণ্ণতায় ভুগত, আর এখন যেই মিজান আমার পাশে বসে আছে, কেন এই মিজানের ছোঁয়া আমাকে বিমোহিত করে তুলে? কেন ওর ছোঁয়াটা বারবার পেতে মন চায়? কেন ওর ছোঁয়া পেলে নিজেকে আর নিজের মধ্যে রাখতে পারি না? তখনই অবন্তী হুঁশ ফিরতেই দেখি মিজান ডাকছে। কি হলো মিজান, লাগাচ্ছ না কেন? মিজান একটা মুচকি হাসি দিয়ে আমার তো লাগানো শেষ। নিজের দিকে তাকিয়ে দেখি সুন্দর করে আবার আঁচলটা দিয়ে অবন্তীর শরীরটা ঢাকা। এখন তুমি একটু ঘুমাও, আমি তোমার পাশে বসে আছি। অবন্তী রাগান্বিতভাবে মিজানের দিকে তাকালো। মিজান ভয় পেয়ে ভাবতে লাগলো আমি আবার কি করলাম? অবন্তী এভাবে কেন আমার দিকে তাকিয়ে আছে? সামথিং রং। অবন্তী রাগান্বিত স্বরে, কি ব্যাপার? আমি ঘুমাবো আর তুমি আমার পাশে বসে থাকবে কেন? কাল থেকে একই ড্রেস পরে সারাক্ষণ বসে ছিলারাতেও একটু ঘুমাও নাই, আর এখন তুমি বলছো বসে থাকবে, তাও আমার পাশে এই অবস্থায়। তুমি জানো না আমি অপরিষ্কার কিছু পছন্দ করি না। যাও এখনই ভালো করে শাওয়ার শেষ করে ড্রেস পরে খাওয়া দাওয়া করে তারপর আমার পাশে আমার সাথে ঘুমাবে। এই আমি এখানেই তোমার জন্য অপেক্ষা করছি। আও কুইক। কিন্তু অবন্তী তোমার শরীরটা ভালো নেই, আমার জন্য তোমার কষ্ট করে বসে থাকতে হবে না, তুমি ঘুমালেই আমি ফ্রেশ হয়ে আসব। অবন্তী কণ্ঠটা নরম করে দেখো মিজান, আমার বেশি কথা বলতে কষ্ট হচ্ছে প্রথম থেকে, আবার বলতে পারবো না? তুমি কি চাও আমি এভাবেই তোমার জন্য অপেক্ষা করি? না না আমি এখনই যাচ্ছি বলেই তাড়াতাড়ি করে আলমারি থেকে পাঞ্জাবি বের করেই ওয়াশরুমে চলে গেল। 5 মিনিটেই মিজান অবন্তীর সামনে হাজির। অবন্তী অবাক হয়ে, কি এত তাড়াতাড়ি চলে এলে? তো আমার জন্য আমার বউটা অপেক্ষা করছে, আর আমি লেট করি কি করে রে বলো তো? মিজানও সরি, তোমাকে বউ বলে ফেললাম। অবন্তী মনটা খারাপ করে মাথাটা নিচু করে বসেই রইল।
মিজান ঘাবড়ে গিয়ে, বিশ্বাস করো অবন্তী, আমি আমার মুখ দিয়ে কথাটা বেরিয়ে গেছে, প্লিজ কষ্ট পেও না, আই প্রমিজ আমি আর কখনো তোমাকে বউ বলে ডাকবো না, সত্যি বলছি। কি হলো, এখনো রেগে আছো? তোমার রাইট আছে মিজান আমাকে বউ বলে ডাকার। এভাবে বলে তুমি আমাকে অপমান করছো। মানুষ একসময় ভুল করতেই পারে, এখন তো আমি নিজের ভুল বুঝতে পেরেছি, এখনও কি আমাকে তুমি ক্ষমা করবে না? যা আমার ভুলের ক্ষমা হয় না, তাই বলে কি তোমার করুণাও পাবো না মিজান? কথাটা বলেই দুফোঁটা চোখের জল ফেলে দিল মিজান। অবন্তী খুব কাছে বসে অবন্তীর চোখের জলগুলো আলতো ছোঁয়ায় মুছে দিল। করুণা নয় অবন্তী, ভালোবাসার মানুষকে শুধু ভালোই বাসা যায়, করুণা করা যায় না। আমার মনে তোমার জন্য ভালোবাসা ছাড়া আর কিছুই নেই, আর সেটা যদি পারতাম আমার বুকটা ছিঁড়ে দেখাতে তাহলে তুমি বুঝতে। যাই হোক, এই করুণা, দয়া, এই সমস্ত ভাষাগুলো আমি তোমার মুখে শুনতে চাই না। ঘুমাও, আমি তোমার চুলগুলো বিলি কেটে দিচ্ছি। অবন্তী হা 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 করে হেসে দিল। কি হলো, হাসলে কেন? তুমি বিলি কাটতে পারো? হুম, সত্যি? মিজান মাথাটা চুলকিয়ে থোড়া থোড়া জানতি হো। মিজান অবন্তীর মাথার নিচে বালিশটা টেনে দিল, তারপর আস্তে করে চুলগুলো নাড়াচ্ছে। অবন্তী কি আরামে চোখ দুটো বন্ধ করে দিল, এই বুঝি ঘুম চলে আসবে? ব্যথা পাচ্ছ? না, খুব ভালো লাগছে। কিছুক্ষণের মধ্যেই অবন্তী ঘুমিয়ে গেল। মিজানকে জড়িয়ে ধরে, এদিকে হঠাৎ করেই মিজানের ফোনটা বেজে উঠল, কিন্তু মিজান উঠবে কি করে? অবন্তী তো শক্তকরে জড়িয়ে ধরে আছে। কে এখন কল করলে? খন আমি যদি ফোনটা ধরতে যাই, আমার নাড়াতে যদি অবন্তী ব্যথা পায়? না থাক, ধরব না, মেয়েটা একটু ঘুমুক, পরে দেখা যাবে কে কল করল। 7:05 ভাবতে ভাবতে মিজানও ঘুমিয়ে পড়ল। বিকেল ভোর 3:45 বেজে গেছে, বাড়ির কেউ ওদের ডাকেনি। হঠাৎ মিজানের ঘুম ভেঙে যায় দেখে অবন্তী নিজেকে গুছিয়ে ঘুমিয়ে আছে। মিজান এসিটা অফ করে অবন্তী গায়ে একটা চাদর টেনে দিয়ে আস্তে করে উঠে ড্রয়িং রুমে চলে যায়। সবাই সেখানে বসে অবন্তীর কথা বলছিল। মিজান গিয়ে বসতেই, কিরে বাবা, তোর ঘুম হয়ে গেল? আরেকটু ঘুমাতে পারতি, কাল সারাদিন রাত তোদের উপর যা ধকল গেল। মা না মা, ঘুম থেকে উঠেই মাথাটা ঝিম ধরে আছে। সে কি, তুই বসো, এখনই তোর জন্য কড়া 1 কাপ চা করে দিচ্ছি, চাটা খেলে ভালো লাগবে, বসোস। আমি এখনই আসছি। মিজানের মা কিছুক্ষণের মধ্যেই চা নিয়ে ছেলের হাতে দিয়ে বলল, অবন্তী ঘুমাচ্ছে? হ্যাঁ মা, চায়ে চুমুক দিয়ে। মেয়েটা কাল অনেক কষ্ট পেয়েছে, কি থেকে কি হয়ে গেল তা? এখন শরীরের ব্যথাটা কমেছে নাকি? হুম, একটু কমেছে, এখন নিজে নিজে একটু নড়তে পারে। ট্যাবলেটগুলো পাওয়ারের দিয়েছে, অবশ্য আমিই বলেছিলাম ডক্টরকে দিতে। যাই হোক, রাতে ওকে ওষুধ খাওয়ার পর 1 গ্লাস করে দুধ খেতে দিবে। এমনিতেই পাওয়ারের ওষুধ খাচ্ছে, তার উপর ফুটবল শরীর, আমি না থাকলেও একটু দেখো। তা আর বলতে, অন্তি তো আমার মেয়ের মতন। ওকে ছাড়া আমার সংসারটা শূন্যে শূন্যে লাগে। কাল যে কিভাবে দিনটা পার করছি আল্লাহ মালুম। আচ্ছা মা, আমি উঠি, দেখি অবন্তী উঠেছে কি। নাবলেই কাপটা রেখে যেই রুমের কাছাকাছি চলে এসেছে তখনই কারো ডাক। মিজান পিছনে তাকিয়ে দেখে কুহু। কিরে, বউয়ের সাথে ভালোই ঘুমাচ্ছিস? মানে দরজা অফ করে দুজনে এমন ঘুমাচ্ছি, সে ফোনটা বারবার বেজে বেজে অফ হয়ে যাচ্ছে, ধরার টাইমটাই পেলি না। ওহ, তখন তুই কল করেছিলি আসলে? আসলে কি মিজান বলল, চুপ করে আছিস কেনে? পার্সোনাল টাইম পাস করছিলি তাই না? দেখ কুহু, তুই সবসময় একটু বেশি বুঝিস এবার, তাই। কথাটা বলেই মিজান রুমে চলে যায়। কুহু অনেকটা বিরক্তি নিয়েই ওখান থেকে চলে যায়। যাই হোক, মিজান রুমে এসে দেখে অবন্তী শুয়ে আছে। সন্ধে হয়ে যাবে বলে মিজান অবন্তীকে ডাকছে। অবন্তী সন্ধে হয়ে যাচ্ছে, উঠো, ফ্রেশ হবে। অবন্তী আস্তে করে চোখ মেলল। মিজান অবন্তীর দিকে কে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। ঘুমন্ত মানুষ আর সদ্য ঘুম থেকে উঠা মেয়েদের খুব সুন্দর লাগে। কি হলো, তাকিয়ে আছো কেন?
না মানে বলছিলাম ফ্রেশ হয়ে কিছু খেয়ে নাও। মিজান অবন্তীকে আস্তে করে তুলে ওয়াশরুমে নিয়ে ব্রাশ করে দিল, তারপর ফ্রেশ হয়ে রুমে এনে খাবার নিয়ে আসলজোর করে মিজান অবন্তীকে সবগুলো খাবার খাইয়ে দিল। এভাবেই চলতে থাকল বেশ কিছুদিন। আজ 1 সপ্তাহ পর অবন্তী এখন সম্পূর্ণ সুস্থ। ডক্টর বলেছে অন্তি এখন ঠিক আছে। মিজান অনেকদিন পর আজ অফিসে গেল। অন্তি তার জন্যই অপেক্ষা করছে। রাত 9টা বাজে, এখনো আসছে না। কেমন যেন গরম লাগছে, তাই অবন্তী একটা জর্জেট পাতলা শাড়ি নিয়ে বাথরুমে চলে যায়। অনেকক্ষণ শাওয়ার শেষ করে আয়নার সামনে এসে হালকা সেজে নীলসদ্য শ্যাম্পুকরা চুলগুলো থেকে টাওয়ালটা সরিয়ে চুলটা আঁচড়াচ্ছে। তখনই দেখে মিজান অনেক ক্লান্ত। অনেকদিন অফিসে না যাওয়ায় কাজের চাপটা বেড়ে গেছে। মিজান অফিসিয়াল ব্যাগটা রেখে টাইটা খুলতে খুলতে অবন্তীর দিকে তাকিয়ে আছে। আজ অনেকদিন পর অবন্তীকে এইভাবে দেখছে। অবন্তী কাছে গিয়ে মিজানের টাইটা খুলছে। হঠাৎ দেখল পর্দার আড়ালে কেউ ওদের দেখছে। হালকা ব্রাউন কালারের চুলো। অবন্তী ভাবছে নিশ্চয়ই এটা কুহুই হবে। দাঁড়াও বাপু, তোমার আজ হচ্ছে। আমার স্বামীকে আমার থেকে দূরে রাখো। দেখো আজ তোমার সামনে কি কি করি দেখবে, আর জ্বলবে লুচির মতো ফুলবে। কথাটা মনে মনে বলেই দুষ্টুমির হাসি হেসে নেয় অবন্তী। অবন্তী মিজানের খুব কাছে গিয়ে সমান হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু মিজান খুব লম্বা হওয়ায় অবন্তীর রাগ করে। এই তুমি এত লম্বা কেন হুম? মিজান একটা মুচকি হাসি দিয়ে কি করব বলো, আল্লাহ বানাইছে। আচ্ছা দাঁড়াও দেখাচ্ছি। অন্তি মিজানের দুপায়ের উপর নিজের পা দুটো রাখল, দুহাত কাঁধে জড়িয়ে মিজান খুব কাছে গিয়ে আস্তে করে মিজানের ঠোঁট দুটো ছুঁয়ে দিল। লং লিপ কিস করে অবন্তী মিজানকে ছেড়ে দিয়ে লজ্জায় অন্যদিকে তাকিয়ে দাগিয়ে আছে আর নিঃশ্বাস নিচ্ছে। হঠাৎ খেয়াল করল মিজান শার্টের বোতামগুলো খুলে অবন্তীর দিকে এগুচ্ছে। অবন্তী ভয় পেয়ে এই শার্ট কেন খুলছ হুম? কেন জানো না? দেখো নো দুষ্টুমি। ওকে দুষ্টুমিটা প্রথম শুরু করল কেহুম, এখন আমিই করলেই দোষ। মা মানে নে। মানেটা হলো দুষ্টুমিটা যেহেতু তুমি শুরু করেছ শেষটা না হয় আমিই করবলেই। অবন্তীর খুব কাছে এসে অবন্তীর ঘাড়ে মিজান তার নাকটা ডুবিয়ে দিল। মিজান কি করছো তুমি? ছাড়ো বলছি, শুনো না। দরজাটা কিন্তু খোলা, ছাড়ো, কেউ দেখে নিবে। কুহুকে শুনিয়ে দেখুক আর এখন কে আসবে এখানে হুম? মিথ্যে বলে ছাড় পেতে চাইছ? আজ কোনো কথাই শুনব না তোমার। আচ্ছা বাবা শুনো না, বাড়িতে কিন্তু মা, বাবা, রিমি আছে। কে কখন চলে আসবে তখন যাও না, দরজাটা অফ করে এসো। এদিকে কুহু কথাগুলো শুনছে আর রাগে ফুঁসছে। রাগে তার চোখ দিয়ে পানি বের হচ্ছে। পর্দার কাপড়টা চেপে ধরে আছে, এই বুঝি ছিঁড়ে ফেলবে। তখনই মিজান দরজা অফ করতে আসবে। কুহু পর্দার আড়ালে চলে যায়। মিজান ধপাস করে দরজাটা অফ করে দেয়। কুহু রাগে গজগজ করে ফুলদানিটা ফেলে দেয় মেঝেতে, তারপর দৌড়ে রুমে চলে যায়। সকালে অন্তি ঘুম থেকে উঠে অগোছালো কাপড়গুলো নিয়ে বাথরুমে গিয়ে শাওয়ার শেষ করে শাড়ি পরে ভিজে চুল নিয়েই ড্রয়িং রুমে গিয়ে দেখে কুহু সোফায় বসে আছে। অন্তি কুহুর সামনে গিয়ে ভিজে চুলগুলো দেখিয়ে দেখিয়ে নাড়াচ্ছে, আর সেই চুলের ছিটে পানিগুলো কুহুর নাকে মুখে এসে পড়ছে। কি অবস্থা অবন্তী, তোমার কি একটুও লজ্জা নেই? সকাল সকাল গোসল করে ভিজে চুল নিয়ে হাঁটছ? অবন্তী কোমরটা ডুলিয়ে ডুলিয়ে হেঁটে কুহুর সামনে গিয়ে সামনে থাকা চুলগুলো পিছনে নিয়ে, এতে লজ্জার কি আছে কুহু হুম? আমি তো এখানে লজ্জার কিছুই দেখছি না। আর কি বললে? আমি ভিজে চুল নিয়ে হাঁটছি? হ্যাঁ হাঁটছি তো, এটা আমার বাড়ি, আমার সংসার। এখানে আমি যেখানে খুশি হাঁটবার, যখন খুশি গোসল করব। তোমার যেহেতু বিয়ে হয়নি তুমি কি বুঝবে? তখনই রিমি এসে ভাবি তোমাকে আজ কুলকুল দেখাচ্ছে। রিমি তুমি শুধু তোমার ভাবির কুলটাই দেখছো, আর কিছু চোখে পড়ছে না? মুখটা ভেঙ্গিয়ে কুহু, আর কি চোখে পড়বে? সব তো ঠিকই আছে। ভাবি কি হয়েছে বলো তো? রিমি কি জানি, রিমি আমাকে এই অবস্থায় দেখে হয়তো কুহুর ভালো লাগছে নাকি বলো কুহু, তাই না? অবন্তী ওহ শার্ট আপ অবন্তী, আমি সকাল সকাল কোনো মিডল ক্লাস মেয়ের সাথে তর্কে জড়াতে চাই না। এদের না আছে শিক্ষা আর না আছে কালচার।
অবন্তী কুহুর খুব কাছে গিয়ে মিডল ক্লাস কাকে বলো তুমি? আমাকে লিসেন মিস কুহু, আমার বাবার অনেক আছে, আছে বলতে টাকা পয়সা, বাড়ি গাড়ি, মান সম্মান, সব আছে। আর আমার বাবা কিভাবে কাকে সম্মান করতে হয় তা শিখিয়ে গেছে। দেখো না আমার স্বামীর, আমার বাবার এত টাকা পয়সা থাকা সত্ত্বেও কেমন বাঙালি বউদের মতো শাড়ি পরে ঘুরি। ভালো শিক্ষা আছে বলেই তো সবাইকে সম্মান দিয়ে চলি। ছোট ছোট ড্রেস পরলেই কেউ হাই ক্লাসে বিলং করে না। কুহু তুমি কি জানো আমাদের বাংলা একটা প্রবাদ আছে, যে কম পানির মাছ, বেশি পানিতে গেলে লাফালাফি একটু বেশিই করে। কুহু তো রেগে। কি বুঝাতে চাইছ কি তুমি? যেহেতু তুমি বাঙালি তাই এর মানে তোমার নিশ্চয়ই জানা আছে। তারপর অবন্তী কুহুকে দেখিয়ে পিছনের চুলগুলো সামনে এনে রিমির কাছে চলে গেল। তা রিমি চা খাবে নাকি? রিমি তো খুশি হয়ে হ্যাঁ ভাবি অবশ্যই খাবে। ওকে আমি করছি। অন্তি বাসার সবার জন্য চা বসালো। চা কাপে ডেলে ট্রে করে টেবিলে এনে চিৎকার করে, মা বাবা কোথায় তোমরা? তাড়াতাড়ি আসো তো, দেখো আজ আমি চা করেছি। কিছুক্ষণের মধ্যেই সবাই হাজির। কি হয়েছে অবন্তী, এভাবে ডাকছ কেন? মা 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 তুমি ভয় পেলে নাকি? হা হা হা, তেমন কিছু হয়নি, চা করেছি তাই ডাকলাম। তাই নাকি? মিজানের বাবা দেখেছ আজ অবন্তী চা করেছে? হা হা হা, হ্যাঁ তাই শুনছি। থাক ভালোই হয়েছে, প্রতিদিন তোমার হাতে চা খেতে স্বাদটা একঘেয়ে হয়ে গেছে, আজ একটু টুইস্ট পাবো। হা হা। অবন্তী সবাইকে চা দিয়ে, হা বাবা আজ থেকে প্রতিদিন আমিই চা করব, কারণ এই সংসার আমার আর এই সংসারের মানুষগুলো আমারও, তাই সবার কিসে ভালো কিসে মধ্যে তা দেখার দায়িত্ব আমার। আজ থেকে সব দায়িত্ব আমার। বাহ, এতদিনে একটা ভালো কথা বললে অবন্তী মা। আমি তাহলে একটু ছুটি পেলাম। ঠিকই তো, তোমাদের সংসার এবার তুমি সামলাও, আমাকে একটা নাতি নাতনি দিলই হবে, ব্যাস আর কি চাই। সারাক্ষণ আমরা তাকে নিয়েই কাটাবো, কি বলেন বেআইন? সবব কিছু আজকে যেন স্বপ্নের মতো লাগছে। অবন্তীর মা হাসি দিয়ে তার সম্মতি জানালো। আজ অবন্তীর মা খুব খুশি, মেয়েকে এভাবে দেখে যেন পাক্কা সংসারী মনে হচ্ছে। মনে মনে মেয়েকে দোয়া করলেন, এভাবেই সবাইকে হাসি খুশি আর ভালো রেখো। জরিনা আম্মাত্র দিকে এসো। আফা গো, আপনি আমারে আম্মা কইবেন না? কেমন বয়স্ক বয়স্ক লাগে, আর তাছাড়া আপনারে আমার ভাবি কইয়া ডাক দিতে খুব ভালো লাগে। জরিনা আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই নাও চাটা, তোমার মিজান ভাইকে দিয়ে এসো, আর হ্যাঁ ডেকে দিয়ে আসবে। না হয় ঘুমেই থাকবে, খাবে না, তারপর আবার আমাকে চা গরম করতে হবে। অবন্তী আচ্ছা আপা দেন্ন। কিছুক্ষণের মধ্যে চিৎকার করে জরিনা ফিরে এলোস। বাই তো অবাক। কি হয়েছে? অবাক হয়ে জরিনাকে জিজ্ঞেস করলাম। কি শরম কি শর্মা আফা গো? ভাইয়ের রুমে গিয়া চা টেবিলে রাইখা যখন ভাইরে ডাক দিতে গেলাম, ওঠে না দেইখা একটু কাছে যাইতেই ভাই আমারে অবন্তী মনে কইরা হাত টান দিয়া বিছানায় ফালায় দিছে। ভাবা গো ভাবা, চিৎকার দিতেই ভাই শোয়া থাইক্কা বইসা পড়ছে। আমি তো দৌড়ের উপরে দৌড়া মারে, আর আফা সকালে আর পাঠাইবেন না, এমনিতেই ভাইরে দেখলে আমার খুব ডর লাগে, তার উপর আজকার ঘটনা। কথাটা বলে যেন জরিনা কেঁপে উঠল। বাড়ির সবাই কেউ কিছু না শোনার মতো চা খাচ্ছে আর মিটমিট করে হাসছে। এদিকে লজ্জায় আমি তো শেষ পারছি না কোনো অদৃশ্য শক্তিতে গায়েব হয়ে যেতে। মিজানের বাচ্চা মিজান ধরার আর মানুষ পেল না, সেই জরিনাকেই ধরতে হলো। দাঁড়াও রুমে যাই, তারপর তোমার হচ্ছে। মনে মনে অবন্তী মিজানকে ঝেড়ে দিল। তারপর এদিকে সামলিয়ে অবন্তী রুমের দরজাটা অফ করে মিজানের উপর ধপাস করে বসল। আওয়ন্তী তুমি, আমি তো ভাবলাম উপর থেকে একটা হাতি এসে পড়ল আমার উপর। অবন্তী রেগে কি বললে? আমি হাতি হাতি বললে আমায়? না না, আমার বউটা হাতি হবে কেন? আমার বউটা কত সুন্দর। আমায় পাম মারছ, কোনো লাভ হবে না। ওই তুমি আমাকেও চিনো না শেষমেশ জরিনাকে? ছি ছি ছি। তুমি জানো জরিনা বাড়ির সকলের সামনে চিৎকার করে বলেছে। বিশ্বাস করো ঘুমের ঘোরে আমি ব্যাপারটা বুঝতে পারিনি, স্বপ্নে দেখছিলাম তোমার জড়িয়ে ধরে আছি, সেই ভেবেই কি থেকে কি হয়ে গেল। স্বপ্ন তাই না? কাল সারারাত আমায় জাগিয়ে রেখে উনি সকাল সকাল স্বপ্ন দেখছে। বাহ, সরি বউ, আর হবে না এবার প্লিজ, তুমি আমার কোমরের উপর থেকে নামো, না হয় আমার কোমরটা ভেঙেই যাবে। ভাঙ্গুক। তাই? হ্যাঁ।
তখনই মিজান অবন্তীকে টান দিয়ে বিছানায় শুয়ে দুহাত চেপে ধরল। আবার কি হবে তোমার মিসেস অবন্তী? দেখো ভালো হচ্ছে না, কিন্তু কাল অনেক দুষ্টুমি করেছ। এখন কিন্তু কি মিসেস অবন্তী? আহ, ছাড়ো না। না ছাড়বো নাবলেই আদর করতে লাগল। এদিকে কুহু বারবার দরজার দিকে তাকিয়ে আছে আর রাগে কটমট করছে। খুব আদর খাচ্ছ তাই না অবন্তী? যত পারো স্বামীর সোহাগ উপভোগ করো, দেখো সামনে আর কি কি হয়। এদিকে অবন্তী মিজানকে অফিসের জন্য তৈরি করছে। অবন্তী শুনো না, আজ অফিসে যেতে ইচ্ছে করছে। আমি ফোনে সব ম্যানেজারকে কাজগুলো বুঝিয়ে দিব। ওফ, এবার থামবে কখন থেকে? সেই এক কথা বলেই যাচ্ছ। দেখো তোমাকে অফিসে যেতে হবে মানে যেতেই হবে। বাসায় থেকে খালি দুষ্টুমি, তাই না? প্রমিজ আর কোনো দুষ্টুমি করব না। না তা হবে না। অবন্তী অফিসিয়াল ব্যাগটা মিজানের হাতে তুলে দিয়ে রুম থেকে বের করার জন্য ধাক্কাচ্ছে। কিন্তু মিজান বের হচ্ছে না। কি হলো? যাও, একটা দাও। কি? মিজান গালটা এগিয়ে দিল। অবন্তী একটা কিস করে দিল, ও আবার ঠোঁটটা এগিয়ে দিল। তখনই অবন্তী রেগে চিরুনিটা হাতে নিতেই মিজান দৌড়ে চলে গেল। অন্তি যেন হাফ ছেড়ে বাঁচল। তারপর রুমটা গুছিয়ে জরিনাকে রান্নাঘরের দায়িত্ব বুঝিয়ে দিয়ে রিমির সাথে অনেকক্ষণ আড্ডা দিয়ে তারপর রুমে এসে দেখে মিজান ৩৩ বার কল করছে। মিজানের সাথে কথা বলে গোসল করে সবাইকে খাবার দিয়ে নিজে খেয়ে রুমে এসে একটু ঘুমিয়ে পড়ল। এদিকে অবন্তী ঘুম থেকে উঠতে উঠতে ৪টা বেজে যায়। অবন্তী ঘুম থেকে উঠে যেন কেমন লাগছে। না একটু চা খেতে হবে না হয় ভালো লাগবে না। যেই রান্নাঘরে এগোবে দেখে মা আর কুহু কথা বলছে। মা যেন খুব রেগে আছে, মনে হচ্ছে দুজনের মধ্যে তর্ক বিতর্ক চলছে, কিন্তু কথাগুলো ক্লিয়ারলি শুনতে পারছি না। তাই এগিয়ে যেতেই যেন কুহুহু ভয় পেয়ে গেল। মা আমার দিকে তাকিয়ে। অবন্তী, কি মা? মিজান কখন আসবে? এই তো মা কিছুক্ষণের মধ্যেই। ও আসলেই তোমরা দুজনজন আমার সাথে দেখা করবে? ঠিক আছে মা। কথাটা বলেই চিন্তিত আর রাগান্বিত চেহারাটা নিয়ে চলে গেল। আমি কিছুই বুঝলাম না। এদিকে কুহুও পাশ কাটিয়ে চলে গেল। যাই হোক, ৫টায় মিজান আসা। মাই ওকে নিয়ে মায়ের রুমে গেলাম। দেখলাম রুমটা অন্ধকার। মিজান লাইটটা অন করতেই যা দেখলাম। লাইটটা জ্বালিয়ে দেখি মা মেঝেতে চিত হয়ে পড়ে আছে। মিজান আর আমি দৌড়ে যেতেই দেখি মায়ের গলাটা কাটা, রক্তে মেঝেটা ভেসে যাচ্ছে। মিজান তো মায়ের এই অবস্থা দেখে ভয় থ মেরে বসে আছে। আমি মিজানকে ধাক্কা দিয়ে, মিজান তাড়াতাড়ি মাকে কোলে তুলো। আমি এখনই ড্রাইভারকে বলছি গাড়ি বার করতে। মাকে তাড়াতাড়ি গাড়িতে বসিয়ে হসপিটালে যাচ্ছি। বাসা থেকে আসার সময় কাউকে বলে আসতে পারিনি, শুধু জরিনাকে বলেছি ফোন করে বাবা আর রিমিকে জানিয়ে দিতে। এদিকে আমার মাও বাড়িতে নেই। যাই হোক, আগে মাকে হসপিটালে নিয়ে যাই, তারপর সবাইকে জানানো যাবে। মিজানের দিকে তাকাতেই দেখি ও কাঁদছে। মায়ের এই অবস্থা দেখে নিজের ও যেন চোখে বাঁধ মানছে না। মায়ের দিকে তাকাতেই দেখি মা খুব ছটপট করছে আর বারবার ঘুমাচ্ছে, হয়তো কিছু বলতে চাইছে। হসপিটালে অ্যাডমিট করার পর খুব টেনশনে আছি। কি হচ্ছে এই বাড়িতে? তখনই বাবা, রিমি, আমার মাও এসে গেছে। রিমি দৌড়ে এসে আমার বুকে ঝাঁপিয়ে পড়ল। আমি রিমির মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিচ্ছি। কেঁদো না রিমি, মা সুস্থ হয়ে যাবে। এদিকে বাবা হাই প্রেসারের মানুষ, একটু চিন্তা করলেই অসুস্থ হয়ে পড়ে। সেই বাবা মায়ের জন্য কাঁদছে। রিমি তুমি কেঁদো না, দেখো তো বাবার দিকে তাকিয়ে বাবাকে কতটা অসহায় লাগছে। এখন আমরা যদি মায়ের জন্য কাঁদি, কষ্ট পাই, তাহলে তো বাবা আরও ভেঙে পড়বেন। চোখের জল মুছো আর চলো বাবার সাথে নরমালি কথা বলি, যেন কিছুই হয়নি, না হলে বাবার ও কিছু একটা হয়ে যেতে পারে। রিমি আমার কথাটা শুনে তাড়াতাড়ি চোখটা মুছে বাবার পাশে বসল। আমি বাবার সামনে গিয়ে হাঁটু গেড়ে বাবার পায়ে মাথাটা রেখে বললাম, বাবা তুমি প্লিজ কেঁদো না। তোমার মনটা খারাপ থাকলে আমাদের একটুও ভালো লাগে না। আর মায়ের তো তেমন কিছু হয়নি বাবা,
মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের সাথে বাড়ি ফিরবে তখন। কিন্তু মাকে আমি সব বলে দিব যে তুমি মায়ের জন্য কেঁদেছিলে, চুপ করে বসেছিলে, তারপর দেখো মা তোমাকে কেমন করে বকে, তখন আমি বা রিমি কেউ তোমাকে বাঁচাব না। বাবা কথাটা শুনেই চোখের পানি মুছল। সুন্দর মানুষ একটু কাঁদতেই চেহারাটা লাল হয়ে গেছে, চোখ দুটো ফোলা ফোলা। দেখলাম ঘন ঘন শ্বাস নিচ্ছে, অস্থির ভাবটা যেন বাবার চেহারায় লেগেই আছে। আমি রিমিকে চোখের ইশারা দিয়ে পানি আনতে বললাম। রিমি চলে গেল বাবার পাশে বসে বাবার হাতটা আমার হাতে চেপে ধরলাম। কিছুক্ষণের মধ্যেই রিমি পানি নিয়ে চলে এলো। বাবার হাতে বোতলটা দিতেই ডকডক করে বোতলের অর্ধেকটা পানি খেয়ে নিল। চিন্তা আর ভয় মানুষের পানি পিপাসা বেশি পায়। বাবা পানিটা খেয়ে কিছুক্ষণ চুপ করে বসে থেকে তারপর আস্তে আস্তে কিছু বলা শুরু করল। মারে, তোমার শাশুড়ি মা যখন আমার বাড়িতে পা রাখে তখন তার বয়স 14-13 হবে। কিছুই বুঝত না সংসারের আমার মা আস্তে আস্তে তাকে নিজের মেয়ের মতো করে সব শিখিয়েছে। তোমার শাশুড়ি মা ও মন দিয়ে সবকিছু শিক্ষার চেষ্টা করেছে। একটা কথা কি জানো, ওর মনে সংসারের প্রতিটা মানুষের প্রতি ভালোবাসা ছিল। আমার কাছে বিয়ে করে কত কষ্টই না পেয়েছে বেচারি যৌবনে, না ভালো কাপড় দিতে পেরেছি, না ভালো খাবার, খুব অভাব ছিল, কিন্তু শত অভাবের মাঝেও আমাদের মধ্যে বিশ্বাস আর ভালোবাসা ছিল অটুট। তার আত্মত্যাগের জন্যই আজ আমি গ্রামের সেই সামান্য কৃষক থেকে আজ সফল ব্যবসায়ী। সবই তার জন্য। আজ তার যদি কিছু হয় তাহলে আমি, বলেই হো হো করে কেঁদে উঠলেন। বাবার কান্না দেখে রিমিও বাবাকে জড়িয়ে কেঁদে দিল। এদিকে মিজান এদিক সেদিকে, কখন রক্তের জন্য, কখনো ইঞ্জেকশন ওষুধের জন্য দৌড়াদৌড়ি করছে। বাবার কান্না, মায়ের কষ্ট, মিজান ও রিমির মা হারানোর ভয়টা যেন আমার ভিতরটা ধুমড়ে মুচড়ে দিচ্ছে। খুব রাগ হচ্ছে যে আমার সোনার সংসারের ভালো মানুষগুলোকে কাঁদাচ্ছে। তার ছাড় নেই, ছাড় না তাকে। তখনই মাকে ওটিরুম থেকে বেডে শোয়ালো। দেখুন, ওনার ভাগ্য ভালো যে গলাটা তেমন গভীর পর্যন্ত কাটেনি। যে ওনাকে আঘাত করেছে সে পেশাদারি খুনি নয়, বরং নতুন, তার উপর ফল কাটার ছুরি। যাই হোক, উনি কাল পরশুর মধ্যেই সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে ডক্টর। কথাটা শুনে যেন সবাই হাঁফ ছেড়ে বাঁচলাম। মিজানকে আস্তে করে ডেকে বাইরে নিয়ে গেলাম। কি হলো অবন্তী ডাকলে যে? মিজান, শুনো না, আমি একটু বাড়িতে যাচ্ছি। অবন্তী, বাড়িতে? হঠাৎ বাড়িতে কেন? আমরা সবাই তো এখানে। মিজান, না মানে একটু দরকার ছিল। আসলে আলমারির লকারটা খোলা ছিল, তখন মনে ছিল না বিধায় লক করিনি। ফাঁকা বাড়ি বুঝি তো। তাছাড়া পার্সোনাল একটু প্রোব আছে, আমি যাই। অবন্তী, পার্সোনাল প্রোব মানে কি হয়েছে তোমার? অবন্তী, মিজান অস্থির হয়ে। আরে বাবা, তুমি এমনিতেই মাকে নিয়ে টেনশনে আছো, আমাকে নিয়ে বাড়তি দুশ্চিন্তা তোমার মাথায় তুলো না তো। অবন্তী, মিজান অবন্তীর হাতটা বুকে চেপে, তোমরাই তো আমার সব, তোমাদের কিছু হলেই খুব ভয় হয়। অবন্তী, মিজান, ভয় পেও না, আমি আসছি, মায়ের খেয়াল রেখো। অবন্ত, গাড়ির চাবিটা নিয়ে যাও, বাসায় পৌঁছে একটা কল দিবা, না হয় আমি টেনশনে থাকব। মিজান, দেখেছ ফোনটা বাসায় রেখেই চলে এসেছিলাম, যাও মায়ের পাশে বসো, আর বাবাকে একটু বুঝাইও। অবন্তী, চলো তোমাকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। তারপর গাড়িতে উঠে মিজানকে বিদায় দিয়ে বাসায় রওনা দিলাম। ড্রাইভ করছি আর ভাবছি কেমনে কি হলো। অনেকগুলো প্রশ্ন মাথায় জট বেঁধে আছে, না এই জটগুলো আমাকেই ছাড়তে হবে, আর তা খুব তাড়াতাড়ি। আর এই জট খুলতে আমাকে তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। বাসায় পৌঁছে দৌড়ে মায়ের ঘরে গেলাম। ফ্লোরে তাকিয়ে আছি, রক্ত ছাড়া কিছুই দেখছি না। ড্রয়ারের উপরে জিনিসপেগুলো এলোমেলো হয়ে পড়ে আছে। আচ্ছা, যে ছুরিটা দিয়ে মায়ের গলায় আঘাত করা হয়েছে সে ছুরিটা কোথায়? না, আমাকে ছুরিটা খুঁজে বের করতেই হবে। খাটের নিচ, এদিক সেদিকে তাকিয়ে হয়রান হয়ে গেছি। এদিকে খিদেটাও পেয়েছে বেশ।
খালি পেটে আর ভালো লাগছে না, না। তাই বলে হাল ছাড়ছি না, ছুরিটা বের করেই ছাড়ব, যদি খুনিটা নিজের সাথে নিয়ে না যায় তো। কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছি, হঠাৎ জানালার দিকে তাকাতেই দেখি রক্ত, সামনে গিয়ে দেখি সত্যিই জানালার গিরিলে রক্ত, তার মানে বাইরে ফেলেনি তো। যেই ভাবা সেই কাজ, দৌড়ে বাগানে গেলাম, গাছের চারাগুলোর জন্য পা ফেলতে পারছি না, আবার শাড়ি আটকে আটকে যাচ্ছে, কোনো রকম চিপায় গিয়ে খুঁজতে লাগলাম কি ফেলল ছুরিটা। পাচ্ছি না কেন, তার মানে কি খুনিটা ছুরিটা সাথে করেই নিয়ে গেল, যাতে ধরা না পড়ে? না, এভাবে খুঁজলে হবে না, লাইট আনতে হবে, এইটুকু আলোয় খুঁজে পাবো না। আবার ঘরে গেলাম, রান্নাঘর থেকে লাইটটা নিয়ে যেই আসবো তখনই জরিনার সাথে দেখা। ভাবি ভাবি গো, আমার আম্মার কি হলো? জরিনা কেঁদে কেঁদে হাউমাউ করে বলতে লাগল। জরিনাকে দেখে কেমন জানি সন্দেহ সন্দেহ হচ্ছে। আচ্ছা, ও কি এটা করতে পারে? কিছুক্ষণ ভেবে না, এভাবে প্রমাণ ছাড়া কাউকে কিছু বলা যাবে না, হিতে বিপরীত হতে পারে। আমি নরমালি জরিনাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, রান্না করা খাবার কিছু আছে নাকি? না ভাবি, আম্মার এমন একটা ঘটনা হুনার পরেও কি হাতে খন্তা উঠে কন? জরিনা নাক চোখ মুছে উত্তর দিল, আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি কিছু নুডলস রান্না করে দাও, আমি যাওয়ার সময় হসপিটালে নিয়ে যাব। হ ভাবি, আমি 5 মিনিটেই করে দিতাছি। জরিনা রান্নাঘরে যাওয়ার পরই বাগানে চলে গেলাম। অন্ধকার আর মশা ভরা টবের চিপায় লাইটটা জ্বালিয়ে এদিক সেদিকে খুঁজতে লাগলাম, মশার কামড়ে বিরক্ত হয়ে যেই উঠে দাঁড়াব তখনই লাইটটা হাত থেকে পড়ে গেল। লাইটটা তুলতেই লাইটের আলোটার দিকে তাকাতেই দেখলাম টবের চিপায় ছুরিটা আটকে আছে। ওফ বাবা, অবশেষে পাওয়া গেল। তাহলে ছুরিটা শাড়ির আঁচলটা দিয়ে আস্তে করে ধরে লুকিয়ে লুকিয়ে আমার রুমে ঢুকলাম, যেন জরিনা সহ কুহু আমাকে না দেখে। তারপর সাদা রুমালে ছুরিটা পেঁচিয়ে আমার সাইড ব্যাগে রাখলাম, তারপর টিস্যু বক্স থেকে 2টা টিস্যু নিয়ে মায়ের রুমে চলে গেলাম, সেখান থেকে একটা টিস্যু দিয়ে জানালার রক্তটা কালেক্ট করলাম, আরেকটা টিস্যু দিয়ে মেঝের রক্তটা কালেক্ট করলাম। তারপর আমার রুমে এসে টিস্যুগুলো ব্যাগে রেখে রান্নাঘরে গেলাম। কি জরিনা, হয়েছে তোমার? হ ভাবি, হইছে, আমি টিফিন বক্সে রাইখা রেডি কইরা রাখছি, দাও আমার হাতে। আর শুনো, কুহু কোথায়? ওকে যে দেখছি না। কি জানি গো ভাবি, হেরে তো বিকালে দেখছিলাম, তারপর আর দেহি নাই। ওহ, তার মানে এখনো বাসায় ফিরেনি? না ভাবি। আচ্ছা তাহলে আমি আসি, তুমি সবকিছু দেখে রেখো। খোদা হাফেজ। খোদা হাফেজ ভাবি। গাড়িতে বসে ব্যাগটা রেখে আমার বান্ধবী আনিকাকে কল দিল। আনিকা আমার ফ্রেন্ড, আমরা একসাথে পড়তাম, ও এখন সফল ডক্টর। ওর কাছেই ছুরি আর রক্তে ভরা টিস্যুগুলো দিব পরীক্ষা করার জন্য, দেখি রেজাল্ট কি হয়। আনিকা কলটা ধরতেই, আসসালামু আলাইকুম আনিকা। ওলাইকুম আসসালাম। আনিকা বলছিস? অবন্তী। হ্যাঁ, আপনি কে বলছেন? আনিকা। হায়রে, কয়েক মাস কথা হয়নি ফোনে, আর তাতেই তুই আমার ভয়েস ভুলে গেলি? অবন্তী। অবন্তী রাইট, অনেকটা ভেবে আনিকা। ইয়েস অবন্তী। হে অবন্তী, কেমন আছিস? আনিকা। ভালো নেই রে, অনেক প্রবলেমে আছি, তোর সাহায্য চাই আনিকা, প্লিজ না করিস না, অনেক আশা নিয়ে কল করেছি তোকে। অবন্তী। কি ইয়ার, তুই আমার সাথে এভাবে কথা বলে আমাকে কিন্তু অপমান করছিস। আজ তোর জন্যই কিন্তু আমি এই অবস্থায় দাঁড়িয়ে আছি। সেদিন যদি তুই টাকাটা না দিতিস তাহলে হয়তো আমাকে নার্সের কাজই করতে হতো। যাই হোক, তোর কি প্রভ আমাকে বল, যদি তোর কাজে আমি লাগতে পারি তাহলে নিজেকে ধন্য মনে করব। প্লিজ অবন্তী, নিঃসংকোচে বল। আনিকা। হ্যাঁ বলবো বলেই তো তোকে কল করেছি, আমার কিছু জিনিস তোকে পরীক্ষা করে রিপোর্টগুলো কালকের মধ্যেই দিতে হবে। খুব দরকার আনিকা। অবন্তী। আচ্ছা, তোকে দিলাম কালকের মধ্যে রিপোর্ট, কিন্তু কি হয়েছে সেটা কো বল। আনিকা। সেটা অন্যদিন দেখা হলে বলবো, এখন আমি ড্রাইভ করছি, বেশি কথা বলতে পারবো না, প্লিজ অবন্তী। ওকে দোস্ত, তুই যা ভালো বুঝবি। আনিকা।
এখন এগুলো তোর কাছে পাঠাবো কি করে অবন্তী? কেন তোর হাজবেন্ড বা কারো হাতে আমার হসপিটালে পাঠিয়ে দে আনিকা। না রে, এত সহজ নয়, আমি ব্যাপারটা হাইড করে রাখতে চাচ্ছি অবন্তী। আচ্ছা তুই এখন কোথায় যাচ্ছিস আনিকা? আমি এখন উত্তরার সিটি হসপিটালে আছি, শাশুড়ি অসুস্থ তাই অবন্তী। ওকে তুই নিশ্চিন্তে হসপিটালে যা, আমার লোক তোর থেকে স্যাম্পলগুলো নিয়ে যাবে ওকে আনিকা। ওকে ধন্যবাদ। ইটস ওকে মাই লাভ, বাই বাই। ফোনটা রেখে যেন হাফ ছেড়ে বাঁচলাম। একটা প্রব তো দূর হলো, হসপিটালে এসে কেবিনে যেতেই সবাই আমার দিকে তাকিয়ে আছে, সবার মুখগুলো যেন চিন্তায় আর ভয় শুকিয়ে গেছে। অবন্তী তুমি এসেছ মিজান। মারে এত রাত হয়ে গেল, না এলেই তো পারতে, আমরা সবাই তো ছিলাম এখানে বাবা। না বাবা, তোমাদের সবাইকে এখানে রেখে আমি বাসায় নিশ্চিন্তে ঘুমাতে পারতাম না। যাই হোক সবাই হাত মুখ ধুয়ে এসো, আমি কিছু খাবার নিয়ে এসেছি। অবন্তী, এই সময় খাবার? আবার খাবার নিয়ে এলে কেন মিজান? কেন রাতটা কি না খেয়ে পার করবে? জানো না বাবার হাই প্রেসার, রাতে কিছু খেয়ে ঔষধ খেতেই হবে। আর রিমিকে দেখো, বেচারি দুপুরে খায়নি, ক্লাস ছিল বলে, এখন কি খিদে পায়নি ওর? আর তোমার কথা নাই বললাম অবন্তী। অবন্তী মিজান আর সবাইকে হাত মুখ ধুয়ে নুডলস খাওয়ালো। মিজান নিজের প্লেট থেকে অবন্তীকে খাইয়ে দিল। খাওয়ার পর সবাই বসে কথা বলছি, তখনই কারো ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে আনিকা কল করেছে। তখন বুদ্ধি করে ফোনটা সাইলেন্ট রেখে ভালোই করেছিলাম, না হয় মিজানে 100টা কথার উত্তর দিতে হতখন আরেক চিন্তায় পড়ে গেলাম। কি করে যে বেরুই এখান থেকে? ওয়াশরুমের কথা বলে যে বেরুবো তারও কোনো উপায় নেই, ভিতরেই মাস্টার বাথরুম আছে। কি করি? আইডিয়া, মায়ের অবস্থা দেখানোর জন্য ডাক্তারকে ডাকার উছিলায় বাইরে যাব। এটাই পারফেক্ট হবে, কেউ সন্দেহই করবে না। মিজান, আমি একটু ডাক্তারকে ডেকে নিয়ে আসি। আমি বুঝলে। কেন আবার মায়ের অবস্থাটা এখন কেমন তা বুঝার জন্য। আমি ও তোমার সাথে চলি। না না, এখানেই তো যাব, তোমার আসার দরকার নেই। তুমি বরং বাবার পাশে থাকো। দেখেছ আমার মাটার সব দিকে কেমন খেয়াল রাখছে। এখানে আমরা সবাই কথা বলছি, কিন্তু অবন্তী মনটা তোমাদের মায়ের কাছেই। বাবার কথা শেষ হওয়ার পরই বাইরে গিয়ে আনিকার কলটা ব্যাক করি। হ্যালো আনিকা। হ্যাঁ অবন্তী, কখন থেকে কল করছি তোকে। সরি রে, একটু বিজি ছিলাম। আচ্ছা তুই 302 এর কেবিনের পাশে দাঁড়া, সেখান থেকে আমার এক স্টাফ তোর কাছ থেকে জিনিসগুলো নিয়ে যাবে ওকে। হে ওকে। 302 কেবিনের পাশে দাঁড়িয়ে আছি, তখনই একটা ফর্সা করে একটা লোক, অবন্তী ম্যাম। জি আনিকা ম্যাম আপনার কাছে আমাকে পাঠিয়েছে। আমি ব্যাগটা খুলে ছুরি আর 2টা টিস্যু ওনার হাতে দিলাম। সাথে সাথে লোকটা গায়েব হয়ে গেল। আশেপাশে তাকালাম, দেখি কেউ নেই। যাই হোক, ডক্টরকে চেম্বার থেকে ডেকে নিয়ে কেবিনে ঢুকে দেখি কান্নাকাটি। ভালো করে বোঝার জন্য ভিতরে গিয়ে দেখি কুহুমায়ের পাশে দাঁড়িয়ে দুঃখ প্রকাশ করে কাঁদছে। তখনই ডাক্তার, এ কি করছেন? রোগীর সামনে থেকে সরুন বলছি, কান্নাকাটি কেন করছেন? রোগী সুস্থ আছেন, চিন্তার কোনো কারণ নেই, প্লিজ রোগীর সামনে কোনো হট্টগোল করবেন না, এতে রোগীর ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। ডক্টর, সরি ডক্টর, হয়তো কুহু মাকে ওই অবস্থায় দেখে ইমোশনাল হয়ে গেছিল। যাই হোক, আপনি প্লিজ মাকে দেখে বলুন মায়ের অবস্থা এখন কেমন। অবন্তী, ও শিওর ডক্টর মাকে পালস চেক করে বলল। জি এখন আগের থেকে ব্যাটার আছে, বলেই চলে গেল। বাবা, রাত তো প্রায় অর্ধেক হয়ে গেল, তুমি বরং সবাইকে নিয়ে বাড়ি ফিরে যাও। মিজান, না বাবা, আমি তোমার মায়ের পাশে থাকতে চাই, তোমরা আমাকে কেউ বাধা দিও না, আমার কিছু হবে না বাবা। হ্যাঁ ভাইয়া, আমিও থাকবো মায়ের পাশে। রিমি।
ঠিক আছে কাউকেই যেতে হবে না, আর মিজান তুমি আর এই নিয়ে কাউকে জোর করো না। তুমি তো জানো শত্রু যদি চেনা জানা হয় তাহলে সাবধান থাকা যায়, কিন্তু অচেনা হলে বিপদের আশঙ্কাই বেশি। কে জানে কখন কোনো নতুন বিপদ আমাদের সামনে অপেক্ষা করছে। তার থেকে সবাই মায়ের পাশে বসে থাকি, এটাই বেস্ট। অবন্তী। আমার কথাটা শুনে সবার মুখে যেন হাসি ফুটে উঠল। শুনো না, তুমি বরং সবার জন্য ক্যান্টিন থেকে কফি নিয়ে এসো, তাহলে আর কারো খারাপ বা ক্লান্তি লাগবে না। মিজান ঠিক আছে বলে দরজার সামনে গিয়ে আবার ফিরে এলো। অবন্তী একটু বাইরে এসো, মিজান। আসছি। বাইরে গিয়ে মিজান তার বুকে আমায় টেনে নিল, আমিও জড়িয়ে ধরে আছি। কখন থেকে আমার মনটা যেন মিজানের এই বুকটাই চাইছিল, একটু মাথাটা রাখার। যাক, খুব ভালো লাগছে। তুমি আমার ফ্যামিলিকে এত ভালোবাসো অবন্তী, আমি সত্যিই খুব লাকি যে আল্লাহ তোমাকে আমার জীবনে পাঠিয়েছেন। তখনই কুহু শুকনো কাশি দিয়ে আমাদের সামনে দাঁড়ালো, মিজানের বুক থেকে আমার মাথাটা সরিয়ে নিলাম। কুহু রেগে গিয়ে কি হচ্ছে কি মিজান, আন্টির এই অবস্থা, আর তুই এখানে বউকে আদর করছিস? স্যাম স্যাম। মিজান কিছু বলতে যাবে তখনই ওকে থামিয়ে। মিজান তুমি কফি নিয়ে এসো, কুহুকে আমি দেখছি। মিজান মাথা নাড়িয়ে চলে গেল। তারপর কুহুর দিকে তাকিয়ে এখানে স্যাম বলার কি আছে? অবন্তী, তোমরা কি ভুলে গেছো এটা হসপিটাল, তোমাদের বেড নয়। কুহু। ও তাই বুঝি, আমি তো ভেবেছিলাম এটাই আমার বেডরুম। ওফ। কুহু, তুমি যদি ঠিক সময়ে এসে আমাদের মনে না করিয়ে দিতে তাহলে যে কি হতো। মাই গড বলেই অবন্তী মুখটা মুচকিয়ে চলে গেল। কুহু হাঁ করে দাঁড়িয়ে রইল। তারপর সবাইকে নিয়ে কফি খেতে খেতে আর কথা বলেই সকাল হয়ে গেল। তারপর বাবা আর রিমিকে বাসায় পাঠালাম যেন গোসল করে খেয়ে আবার চলে আসে। এদিকে এটা সেটা করতে করতে দুপুর হয়ে গেল। তখনই আনিকার ফোন রিসিভ করে ওর মুখে যা শুনলাম, মনে হচ্ছে যেন আকাশ থেকে পড়েছি। ফোনটা কেটে যা সন্দেহ করেছি তাই হল, যা কাজই তোমার ভালো চেহারার উপরের মুখোশটা টেনে টেনে সবার সামনে খুলব। ডক্টরের সাথে কথা বলে জানতে পারলাম যে মাকে সন্ধ্যায় বাসায় নিয়ে যেতে পারব, আর এই এক সপ্তাহ মাকে ভারী কোনো খাবার নয় বরং লিকুইড খাবার দিতে হবে। তাই মিজানকে বলে আমি আগেই বাসায় রওনা দিয়েছি, যেন মায়ের প্রয়োজনীয় জিনিস পেয়ে গুছিয়ে মায়ের জন্য রাতের কিছু খাবার ডায়েট চার্ট দেখে বানাতে পারি, কারণ ওসব খাবার জরিনা পারবে না। গাড়ি থেকে নেমে দরজার সামনে দাঁড়িয়ে আছি, 3 বার কলিং বেল বাজালাম, কিন্তু জরিনা দরজাই খুলছে না। ওফ। এত তাড়াহুড়া করে এসে সেই দরজার সামনে দাঁড়িয়ে আছি, জরিনাটা আবার কোথায় গেল? আচ্ছা, ঘুমিয়ে পড়ল না তো? টেলিফোনে কল করছি তাও ধরছে না। যেই রেগে দরজায় থাপ্পড় মারলাম সেই দরজাটা আপনা আপনিই খুলে গেল। অবাক হয়ে নিজেকেই প্রশ্ন করলাম, ব্যাপারটা কি? দরজা খোলা রেখে জরিনা গেল কোথায়? রুমে ঢুকতেই অন্ধকার। এই বিকেল বেলা এত অন্ধকার কেন? ওফ। এই জরিনাটা না, মা আমরা বাসায় নেই বলে জানালার পর্দাটাও খুলে রাখেনি, সব জানালা অফ, বাইরের আলো ভিতরে আসতে পারছে না। ধম বন্ধকর অবস্থা। যেই জানালার কাছে গিয়ে পর্দায় হাত দিব, সেই পিছন থেকে কারো আসার শব্দ অনুভব করছি। আমি হঠাৎ করে সরে যেতেই ছুরিটা জানালায় গিয়ে লাগে। ভয় তাকাতেই দেখি কালো বোরকা মুখোশ পরা কেউ, বাট বুঝতে পারছি না কে আবার আমাকে আঘাত করার জন্য সামনে এলেই তাকে ধাক্কা দিয়ে সরে যাই। হঠাৎ করে আক্রমণ, তাও ঘরের ভিতর থেকে। বুঝতে পারিনি কি করে বাঁচব আমি এই খুনিটা থেকে। ড্রয়িং রুমের এখান থেকে ওখানে ছুটছি, খুনিটার থেকে বাঁচার জন্য ছুরিটা নিয়ে আমার পেছনে পেছনে ছুটছে। বাঘে পেলেই ছুরিটা বসিয়ে দিবে। আমি টেবিল থেকে শোপিজটা নিয়েই ছুঁড়ে পারলাম। খুনিটার দিকে কিন্তু কিছুই হলো না, শোপিজটা অন্য কোথাও গিয়ে পড়ল। ছুটতে ছুটতে বুঝতে পারছি কোথায় যাব। মিজানের কথা খুব মনে পড়ছে, আমার যদি কিছু হয়ে যায় মিজানের কি হবে? এদিকে দরজাটাও অফ,
হঠাৎ খুনিটা ঘুরে গিয়ে আমার সামনে এসে দাঁড়ায়। আমি ভয় পেয়ে থমকে যাই আর ভাবতে থাকি কি হবে আমার। এবার বুঝি আমার জানটা গেল, কিভাবে বাঁচব আমি এর হাত থেকে। গলাটা শুকিয়ে যাচ্ছে। না, এর হাত থেকে আমি নিজেকে বাঁচাতে পারবো না। হাল ছেড়ে দিলাম, দাঁড়িয়ে আছি চুপ করে। খুনিটা আস্তে আস্তে আমার কাছে আসছে, ছুরিটা আমার দিকে তাক করে এনো খপ করে আমার বুকে বসিয়ে দিতে পারে। ভয়ে চোখ বন্ধ করে নিলাম। আর তখনই মিজান, মা, বাবা, রিমি সবার কথা মনে পড়ছে। না, ওদের ছেড়ে আমি মরেও শান্তি পাব না। ওদেরকে আমার চাই। ওদের ছেড়ে আমি কোথায় পারব না, আমাকে বাঁচতে হব। হঠাৎ চোখ মেলে খুনিটার হাতে ধাকভা দিয়ে ছুরিটা ফেলে দেই, তারপর ওকে ঝাপটে ধরি। ধস্তাধস্তিতে ওর বোরকার উড়োনাটা পিছলে পড়ে যায়। এক হাতে ওর গলায় চাপ দিয়ে আরেক হাত দিয়ে ওর মুখোশটা খোলার চেষ্টা করছি। খুব শক্তি খুনিটার হাতে, কিন্তু আমারও যেন কোথায় থেকে মনে জোর এসল। আমি ওর গলাটায় জোরে চাপ দিতেই খুনিটা নয়ে পড়ে, আর তখনই ওর মুখোশটা টান দিয়ে ছিঁড়ে ফেলি। খুনিটার দিকে তাকাকেই আমি অবাক। খুনিটা আর কেউ নয়, আপনারা যা ভেবেছেন পাঠকগণ, সেই কুহু। কুহু আস্তে করে বোরকাটা খুলছে আর বলছে, বাহ অবন্তী, তুমি সত্যিই খুব বুদ্ধিমতী মেয়ে। তুমি কি জানো, যেদিন আমি প্রথম বাসায় ঢুকি সেদিন তো তোমাকে দেখে বোকা বোকা আর গাইয়া টাইপ মনে হয়েছিল। কিন্তু আমি ভুলিও নো, তোমাকে আমার একদম সহ্য হয় না। আজ তোমার জন্য আন্টির এই অবস্থা। বেচারি কোনো দোষ না করেই শাস্তি পেল। কুহু, তুমি মাকে খুন করতে চেয়েছ, কিন্তু কেন? অবন্তী, ওহ অবন্তী রিলেক্স, আজ সবকিছুর জট আমিই খুলবন প্রিয়। তারপর কুহু এক গ্লাস পানি গ্লাসে ঢেলে ডকডক করে খেয়ে একটা শ্বাস ফেলল। তোমার গায়ে শক্তি আছে বলতে হবে। আমার গলাটা এমন করে চেপে ধরেছ, ওফ। আমি চুপ করে কুহুকে লক্ষ্য করেই যাচ্ছি। আজ যেই করেই হোক কুহুর মনের কথা জেনেই ছাড়ব। মনে মনে অবন্তী, তাহলে শুরু করি। শুনো, তোমাকে পার্টিতে অসুস্থ কে করেছে জানো? আমি করেছি। কেন করেছি জানো? কারণ মিজান তোমার জন্য ভালোবেসে শাড়ি এনেছে তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তো ওই যে আমি তোমাকে বললাম তোমাকে আমার সহ্য হয় না, তাই তোমার শাড়িতে অষ্টালিক পাউডার এসিড দিয়েছিলাম তোমাকে তিলে তিলে মারব বলে। তারপর ভাবলাম যদি তুমি না মরো তাহলে তো আমার প্লেনটা ফেল হয়ে যাবে, তাই কোনো রিস্ক না নিয়ে একটা কলবয়কে তোমার ফটো আর বড় অঙ্কের টাকা দিয়ে ডেকে নিলাম পার্টিতে। তারপর তোমাকে আমার মাথা ব্যথার নাম করে তোমাকে ঘরে পাঠালাম ওষুধের জন্য। তুমি রান্নাঘরে খুঁজতে লাগলে, কিন্তু ওষুধের বক্সটা পেলে না পাবে কি করে? আমি তো ওষুধের বক্সটা আমার রুমে রেখেছিলাম, কারণ রাতে রিমি ওষুধের বক্সটা নিয়েছিল। আর তুমি তো আমার রুমে যাবে না, রিমির রুমেই যাবে, কারণ রিমির রুমটা উপরে ছিল। কিছু হলেও কেউ তেমন সাড়া পেত না। তুমি রুমে যাওয়ার পরই আমি ছেলেটাকে পাঠালাম যাতে ছেলেটা তোমার সতীত্ব নষ্ট করে, আর তুমি নিজের লজ্জা ডাকতে এবং মিজানের মান সম্মানের কথা চিন্তা করে মিজানকে ছেড়ে চলে যাবে, মিজানকে মুক্তি দিবে। কিন্তু না, এত কিছু করে কি হলো? সেই মিজানের নজরে তুমি পড়েই গেল। আবারও একসাথে দুইটা প্ল্যান আমার বরবাদ হলো। তুমি বেঁচে গেলে। তারপর হসপিটালের ঘটনাটা কি হলো? সেই অপেক্ষা করতে করতে যখন দেখলাম মিজান ডক্টরের সাথে কফি খেতে গেল, তখন তোমার কেবিনে গেলাম, তোমাকে আবার মারতে স্যালাইন অফ করলাম, অক্সিজেন খুলে ফেললাম। ভাবলাম হয়তো এবার তুমি শেষ, কিন্তু না, নার্সটা এসেই সব ঝামেলা পাকালো। আবারও বেঁচে গেলে তুমি। তারপর আর কি? আবারও নতুন প্ল্যান করা শুরু করলাম, কিন্তু তখন আবার নতুন ঝামেলা শুরু হলো। এ ছেলেটাকে আমি ভাড়া করেছিলাম তোমাকে নষ্ট করার জন্য, সেই ছেলেটা আমাকে ব্ল্যাকমেল করা শুরু করে দিল। সে নিজেকে লুকিয়ে রাখার জন্য এবং এসব কথা গোপন রাখার জন্য আমার কাছে টাকা চেয়ে চেয়ে ফোন করত। কিন্তু শেষমেশ হলোটা কি? আমার সেই ফোনের কথা আন্টি শুনে নিল। তারপর রান্নাঘরে কত বুঝালাম আন্টিকে, কিন্তু নাকে শুনে কার কথা, আমাকে কোনো সুযোগই দিল না। তোমার সামনে কি বলল সন্ধে বেলা মিজান আসলে নাকি তার রুমে যেতে। আমার সব কথা ফাঁস করে দিত, মিজানের চোখে আমাকে খারাপ বানিয়ে দিত না। তা তো হতে পারে না।
তাই আবার প্ল্যান করলাম যে আন্টিকে দুনিয়া থেকে বিদায় করে দিলই, আমার কুকৃতির কথা কেউ জানতে পারবে না। তারপর সন্ধেবেলা যখন তুমি চা খেয়ে রুমে গেলে তখনই আন্টির রুমে গিয়ে আন্টিকে গলা টিপে ধরলাম, কিন্তু আন্টির সাথে জোরে পারছিলাম না, তাই সামনে থাকা ফল কাটার ছুরিটা দিয়েই গলাটা কেটে দিলাম। দেখি আন্টি ফ্লোরে পড়ে ছটপট করছে। যখনই ছুরিটা বুকে বসাবো তখনই মিজানের গাড়ির শব্দ। তারপর একটু থেমে বসল। আমি এই কথাগুলো শুনে নিজের কানকেই বিশ্বাস করতে পারছিলাম না। একটা মানুষ এত জঘন্য হয় কি করে? কি হলো অবন্তী, মনে মনে আমাকে বকছ না? হা হা হা। যত পারো বকে নাও, কারণ কথাগুলো শোনার পর তুমিও দুনিয়াতে থাকবে না। হা 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 কুহু। তারপর বলো, রেগে অবন্তী। ওহ, তারপর বলছো? তাহলে শুনো। খুনটা করে বাড়ির পেছনের দরজা দিয়ে পালিয়ে গেলাম। তারপর তো সবকিছু তোমাদের চোখের সামনেই। আর হে, কাল অনেক সুযোগ খুঁজেছিলাম বুঝলে, আন্টিকে মারার জন্য, কিন্তু তোমার জন্য মারতে পারিনি। কারণ তুমি সবাইকে নিয়ে আন্টির পাশে বসেছিলে তাই। না হয় কালই আন্টির শেষ রাত হতো, কেন বসেছিলে তুমি? কারণ আমি জানতাম তুমি সেই খুনি অবন্তী। রিয়েলি তুমি জানতে? কুহু। কারণ যখন আমি অসুস্থ ছিলাম, রাতে তুমি যখন আমার কেবিনে আমাকে মারতে গিয়েছিলে তখন তোমার চেহারাটা আমি দেখেছিলাম। ইভেন্ট পার্টির দিন তুমি আমাকে রুমে পাঠিয়ে পুলিশের কাছে অস্বীকার করেছিলে, তারপর আবার রিমির সামনে ছাড়াও তোমার সাথে যে দেখা হয়েছিল তাও তুমি পুলিশের কাছে লুকিয়ে গেছিলে। তখনই বুঝেছি। তো সবই যখন জানতে, তাহলে মিজান বা পুলিশকে কেন জানাওনি? কারণ আমি তোমার মুখ থেকে শুনতে চেয়েছিলাম কেন তুমি এই নোংরা খেলাগুলো খেলেছ যেখানে মানুষকে মারতে ও তোমার হাত কাঁপেনি? কি জঘন্য খেলায় মেতেছিলে তুমি? কি জন্য? কোনো লাভের জন্য? কার জন্য? বলো বলো কুহু। হা হা হা। জানতে চাও কিসের জন্য? হ্যাঁ, আমি জানতে চাই। মিজানের জন্য। অবন্তী অবাক হয়ে, মিজানের জন্য মানে? কারণ মিজানকে আমি ভালোবাসতাম তাই। কুহু। মানে তুমি মিজানকে ভালোবাসতে অবন্তী? কুহু। মিজান কি সেটা জানতো অবন্তী? হ্যাঁ কুহু। তাহলে তোমরাই কেন বিয়ে করলে না অবন্তী? সারটা অবন্তী, তোমার জন্যই মিজান আমাকে ইগনোর করত। কুহু। অবন্তী অবাক হয়ে, মানে আমার জন্য? আমি তো বিয়ের পর মিজানকে দেখেছি, চিনেছি। বিয়ের আগে তো ওকে চিনতাম না, তাহলে আমার জন্য কেন তোমাকে ইগনোর করত অবন্তী? কুহু মনটা খারাপ করে, প্রথম তো আমিও জানতাম না এই ব্যাপারটা। সেই ছোট থেকে মিজানের সাথে খেলেছি, স্কুলে গিয়েছি, ওর সাথে এক প্লেটে আন্টির হাতে খাবার খেয়েছি, ঘুরতে গিয়েছি। ও যে কলেজে ভর্তি হয়েছে আমিও সেখানেই জয়েন হয়েছি। পুরো কপিক্যাট ছিলাম আমি ওর, কারণ ওকে আমার খুব ভালো লাগত। মাঝে মাঝে আমার হাত বা আমি ব্যথা পেলে ও খুব ছটপট করত। কোনো ছেলে ফ্রেন্ডের সাথে বেশি মিশতে দিত না, খুব শাসন করত। নিজের মা বাবা তো থেকেও না থাকার মতোই থাকত, সব সময় কাজ নিয়েই বিজি থাকত। আমি যে তাদের সন্তান তারা হয়তো মাঝে মাঝে সেটা ভুলেই যেত। সব সময় আন্টির কাছে থাকতাম। যে আদর ভালোবাসা মা বাবার কাছে পাবার কথা ছিল, সে ভালোবাসা আমি পেয়েছি মিজানের মা বাবার কাছে। মিজানের শাসন আমার খুব ভালো লাগত। যখন কলেজের ফাইনাল পরীক্ষা শেষ হলো তখন বুঝতে পারলাম আমি মিজানকে ভালোবেসে ফেলেছি। সেটা বন্ধুত্বের ভালোবাসা ছিল না, ভালোবাসাটা ছিল আমার মনের অন্তরের গভীর থেকে আসা সেই ভালোবাসা। মিজানকে মাঝে মাঝে খুব কাছে পেতে মন চাইত, ওর কাছে নিজেকে অনেক বার নিয়ে গেছিলাম। কিন্তু মিজান তেমন ছেলেমানুষ ছিল না। আমি আশায় ছিলাম মিজান আমার কাছে এসে বলবে, কুহু আমি তোমাকে ভালোবাসি, বিশ্বাস করো অবন্তী। প্রতিটা দিন আমি এই ভেবে শুরু করতাম যে হয়তো আজ মিজান আমাকে ভালোবাসি বলবে কুহু আমি তোকে জীবন সঙ্গী হিসেবে পেতে চাই। কিন্তু মিজানকে হারানোর ভয় যেন আমাকে চেপে বসেছিল, তাই মিজানের অপেক্ষায় না থেকে আমি নিজে থেকে গিয়েছিলাম ওর কাছে। পরেছিলাম ওর পছন্দের কালো শাড়ি, হাতে ছিল একগুচ্ছ লাল গোলাপ। সামনে এক বুক লজ্জা আর ভয় নিয়ে বলেই ফেললাম,
মিজান, আমি তোকে ভালোবাসি। কিন্তু পরক্ষণে দেখলাম মিজান হেসে দিল। আমি অবাক হয়ে তখন মিজানের দিকে তাকিয়েছিলাম। কেন মিজান হাসছে? কেন? আমি কি ভুল কিছু বলেছি, নাকি ও শুনতে পায়নি? তখনই মিজান হাসি থামিয়ে ও বলা শুরু করল, আরে কুহু, তুই কি আমার সাথে মজা করছিস নাকি? হ্যাঁ, আমি তোকে শুধু আমার একজন ভালো বন্ধু ভাবি, আর এতদিন একজন ভালো বন্ধুর চোখেই দেখে এসেছি। আর তুই মনে মনে কি সব ভেবে রেখেছিস বলতো? মিজান। মিজানের কথাটা শুনে যেন আমার মাথার উপর আকাশ ভেঙে পড়ে। কি বলছে এসব মিজান? তার মানে ও আমাকে ভালোবাসে না? না না, তা হতে পারে না। মিজান, তুই আমার সাথে মজা করছিস তাই না? প্লিজ মজা করিস না। তুই যে আমাকে ভালোবাসিস তা প্রকাশ করতে লজ্জা পাচ্ছিস, তাই তো? কুহু, না না পাগলি, আমি তোর সাথে কোনো মজা করছি না। মিজান, তাহলে কখনো তুই আমাকে কোনো ছেলের সাথে মিশতে দিসনি কেন? কোনো ছেলের সাথে কথা বললেই আমাকে বকতিস, তোকে না জানিয়ে কোথাও গেলে শাসন করতিস। তাহলে সেগুলো কি আমার প্রতি তোর ভালোবাসা ছিল না? কুহু, হ্যাঁ, ভালোবাসা ছিল, কিন্তু তুই যে ভালোবাসার কথা বলছিস সেই ভালোবাসা ছিল না তোর প্রতি, বন্ধুত্বের ভালোবাসা ছিল। আর যেটাকে তুই ভালোবাসার শাসন, বকা ভাবছিস, সেটা ছিল তোর মা বাবার কথা রেখেছি, তোকে আমার দায়িত্বে রেখেছি, যাতে তোর ক্ষতি বা খারাপ কিছু না হয়। বুঝেছিস পাগলি? মিজান, তাহলে তুই সত্যিই আমাকে ভালোবাসিস না? কুহু, না। মিজান, তাহলে কাকে ভালোবাসিস তুই? কুহু, অবন্তী। মিজান, অবন্তী মানে? এই অবন্তীটা আবার কেমন নাম? তো কখনো শুনিনি। কুহু, মিজান একটা হাসি দিয়ে, আমিও জানি না এই অবন্তীটা কে, কিন্তু যখন বাবার মুখে মেয়েটার নাম শুনেছি তখনই মনে মনে মেয়েটাকে ভালোবেসে ফেলেছি। আমার অন্তরে একটা প্রতিচ্ছবি তৈরি করে রেখেছি। মিজান, তুই মেয়েটাকে দেখেছিস? কুহু, না। মিজান, মেয়েটা কেমন তা জানিস? যেমন সুন্দর না কালো? কুহু, না, আমার কাছে এগুলো ম্যাটার করে না, কিন্তু আমার মনে হয় মেয়েটা আমার মনের মতোই হবে। বাবা আমার জন্য ঠিকটাই চুজ করবে, বাবার প্রতি আমার আস্থা আছে। মিজান, সেদিন মিজানের রিফিউজটা আমি অনেক কষ্টে মেনে নিয়েছিলাম, কিন্তু বাড়িতে আঙ্কেল আন্টির মুখে শুধু অবন্তী অবন্তী শুনতে শুনতে হাঁপিয়ে উঠেছিলাম, আর মনে মনে ভেবেছিলাম কে এই অবন্তী যে আমাকে ট্যাটকা দিল। খুব রাগ হয়েছিল তোমার উপর। তারপর আর দেশে থাকতেই মনন চাইত না। মিজান ব্যবসার কাজে বিজি হয়ে গেল, কারণ তোমার বাবার সাথে নাকি মিজানের বাবার মধ্যে তোমাদের বিয়ে নিয়ে কথা চলছিল, আর সহ্য হচ্ছিল না, তাই বিদেশে চলে গেলাম মা বাবার কাছে। কুহু একটা দীর্ঘশ্বাস ফেলে তারপর আবার বলা শুরু করল, সেখানে গিয়ে নিজেকে অনেক কষ্টে গুছিয়ে নিয়েছিলাম। মিজানকে ভুলাটা আমার লাইফে একটা চ্যালেঞ্জ ছিল, কারণ ওর জন্য আমি নিজেকেই ভুলেছিলাম। খুব কষ্টে সবকিছু ভুলে একটা জব করা শুরু করি। ভালোই কাটছিল মিজানকে ভুলে আমার দিনগুলো। সবার সাথে নিজেকে মিশিয়ে দিয়েছিলাম, ঘোরা, খাওয়া দাওয়া, মা বাবার সাথে ছুটি কাটানো সবকিছু। হঠাৎ একদিন অফিসে বসেছিলাম, তখনই ফোনটা বেজে উঠল। রিসিভ করতেই যখন অপর পাশের কণ্ঠটা শুনলাম তখন যেন বুকটা কেঁপে উঠল, পুরনো অতীত যেন জ্যান্ত হয়ে উঠল। আমি চমকে উঠলাম। হ্যালো অবন্তী। মিজান। আমি অপর পাশের কণ্ঠটা শুনে কিছুক্ষণ হারিয়ে গিয়েছিলাম। হুঁশ ফিরতেই হ্যাঁ হ্যাঁ, কে? কুহু, আরে আমি মিজান, ভুলে গেছিস? মিজান। মিজানের কণ্ঠটার মধ্যে যেন একরাশ হতাশা আর চিন্তা জেনে বাসা বেঁধেছিল। মনে হচ্ছিল ও খুব চিন্তার মধ্যে রয়েছে। না, তুই কি ভুলার মতো মানুষ নাকি যে ভুলে যাব? বরং তুই আমাকে ভুলে গেছিস, আমাকে না জানিয়েই বিয়ে করে নিলি, খবরটাও দিলই না। যাই হোক, ভালোবাসার মানুষকে নিয়ে কেমন আছিস তা বল, কেমন কাটছে তোদের দিন? কুহু, তোর নাম্বারটা আমার কাছে ছিল না, আর আগের নাম্বারটা বন্ধ ছিল, অনেক খুঁজেছি পাইনি। তোর ফরেইনার ফ্রেন্ডের সাথে যোগাযোগ করে জানতে পারলাম তুই ফোন ইউজ করিস না। তারপর কাল নেট সার্চক্রে তোর নাম্বার পেলাম। বড় মাল্টিন্যাশনাল অফিসে চাকরি করিস, ভালোই তো। মিজান।
হ্যাঁ চাকরি করি, চাকরির খেয়ে এই ফোনটা ইউজ করা। তুই কিন্তু বললি না তোরা কেমন আছিস, নাকি সুখের মুহূর্তের কথাগুলো শোনার রাইটও আমার নাই? কুহু। না রাইট থাকবে না কেন? মিজান কণ্ঠটা নরম করে। আমি ভালো নেই রে কুহু। মিজান, মানে কি বলছিস তুই? ভালো নেই কেন? কি হয়েছে কুহু? একতরফা ভালোবাসার কি কোনো সুখ আছে মিজান? একতরফা ভালোবাসা মানে অবন্তী কি তোকে ভালোবাসে না? আর ভালোবাসে নাই যখন তখন তোকে বিয়ে কেন করল? প্লিজ বল কুহু। আসলে কালো মানুষরা হয়তো কারো ভালোবাসা পাবার কোনো যোগ্যতাই রাখে না। ও আমাকে ভালোবাসে না, সেটা বিয়ের পর অনেকবার নানার রকম ভাবে বলেছে। এমনি সুইসাইড করেছিল, ভাগ্যক্রমে মেয়েটা বেঁচে যায়। অন্তি আমার কাছে মুক্তি চায়, আর আমিও অনেক ভেবে ওকে বলেছি মুক্তি দিব। শুধু শুধু কাউকে জোর করে রাখতে গিয়ে সুখ নয় বরং কষ্টটাই পাব। কিন্তু প্রবলেমটা অন্যদিকে। অন্তির বাবা 2 দিন হল সে আর আমাদের মাঝে নেই। কিন্তু মিজান। কিন্তু কি মিজান? কুহু। উনি মৃত্যুর আগে আমার সাথে একা কিছু কথা বলেছিলেন, যে আমি যেন অবন্তীকে দেখে রাখি, সারা জীবন যে ওকে আমার কাছে রাখি। অবন্তীর বাবা এও বলেছে যে অবন্তীর রাগটা বেশি, ও যদি ছেড়ে যাওয়ার কথাও বলে আমি যেন না ছাড়ি। অবন্তীর বাবাকে মৃত্যুর আগে আমি কথা দিয়েছি যে আমি ওকে ছাড়ব না, সবসময় নিজের কাছে আগলে রাখব। কিন্তু অবন্তীকে যদি আমি বুঝাতে যাই তাহলে ও কখনো আমার কথা শুনবে না, আমাকে উল্টো ভুল বুঝবে। তাই এখন তোর হেল্প আমার চাই। প্লিজ তুই না করিস না, প্লিজ। মিজান। মিজানের কথাগুলো শুনে ওর কাছে সময় চেয়েছিলাম, কারণ সেদিন মিজানের ভাঙা কণ্ঠের কথাগুলো আমাকে অনেক ভাবিয়েছে। তারপর পরে মিজানকে কল করে হ্যাঁ বললাম, ওর সাথে প্ল্যান করেই আমি দেশে আসি। আমাকে মিজান শুধু বলেছে তোমাকে বুঝাতে, তোমাকে বুঝানোর জন্যই আমার দেশে আসা। তোমাদের দুজনকে এক করানোর কথা ছিল আমার, কিন্তু ফার্স্ট আমি যখন তোমাকে দেখলাম তখন তো আমি অবাক। এই একটা নর্মাল ক্ষেত টাইপের মেয়ের জন্য মিজান এত কষ্ট পাচ্ছে। নিজেকে সবসময় দেখতাম আয়নায়, যে কি দেখে মিজান তোমাকে ভালোবেসেছিল। কি আছে তোমার মাঝে যে, যা আমার মাঝে ছিল না? খুব রাগ হতো তোমাকে দেখলে, তাই তোমাকে বুঝানোর নাম করে অপমান করতাম, ছোট করতাম তোমাকে সবার সামনে, যাতে করে তুমি মিজানকে ছেড়ে চলে যাও। এদিকে দেখো মিজান প্রতিদিন বলতো বুঝিয়েছি অবন্তীকে, আমি মিথ্যে বলতাম, তোমার সম্পর্কে খারাপ কথা বলতাম মিজানের কাছে। কিন্তু মিজানকে দেখো, এত কিছু বলার পরও মিজানের মনটাকে বিষিয়ে দিতে পারতাম না। যত তোমাদেরকে দূরে সরাতে চাইতাম ততই তোমরা কাছে আসলে। শেষমেশ না পেরে তোমাকে মারার প্ল্যান করলাম, তারপর বাকিটা তো প্রথমেই বললাম। বাবা, অনেক কথা বলে অনেক সময় নষ্ট করলাম। আর 9 সন্ধে হয়ে গেছে মিজান, আর বাকি সবাই চলে আসার আগেই তোমাকে শেষ করতে হবে। কিন্তু আমি আর এখন একা নই কুহু, হাততালি দিতেই দেখি আরেকজন হাজির। লোকটাকে দেখে যেন মাথাটা ঘুরে উঠলেই আমি কাকে দেখছি। ছেলেটাকে দেখে মাথাটা ঘুরিয়ে গেল। আরে এই তো সেই ছেলে যে আমার ইজ্জত নিতে চাইছিল। ছেলেটা আমার দিকে তাকাতে তাকাতে কাছে এসে বলল, হেই বেবি, তোমাকে তো সেদিন আনন্দ দিতে পারিনি, আজ তা সুদে আসলে সব পূরণ করে নিব। কি হচ্ছে রুবেল? তোমার সাথে তো আমার এমন কথা ছিল না, তুমি বলেছিলে ওকে আমার সাথে মিলে মারবে, আর এখন এসব কি কথা বলছো? তুমি ভুলে যেও না আমি তোমাকে টাকা দিয়ে এখানে এনেছি আমার কাজ করার জন্য, প্রেম করার জন্য নয়। কুহু বিরক্তির স্বরে। থামেন তো ম্যাডাম, আমি কি অস্বীকার করছি আপনি আমাকে টাকা দেননি? তো সুন্দরী রূপসীকে আদর না করে মেরে ফেললে তো আমি শান্তি পাব না, তার থেকে বরং আগে এনজয় করে মার্ডার। সেদিন খালি হাতে ফিরেছি বলে যে আজও ফিরব তা হবে না ম্যাডাম। রুবেল, জাস্ট শাট আপ। তোমার ফালতু কথা বন্ধ করে এখনই অবন্তীকে মেরে ফেলো, না হলে মিজান সহ সবাই কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, তখন তুমি তো মরবেই, সাথে আমাকেও মারবে। তাড়াতাড়ি করো বলছি কুহু। না ম্যাডাম, আগে আমার কাজটা হোক, তারপর না হয় আপনারটা। এদিকে ওরা তর্কাতর্কি করছে,
আর আমি আস্তে করে ফোনটার সামনে গিয়ে মিজানকে কল দিলাম। জানি না ওদের কথা শুনতে পারবে কি না, কিন্তু আমাকে এমন কিছু করতে হবে যাতে মিজান বুঝতে পারে যে আমি বিপদে আছি। ফোনের ওপাশ থেকে মিজানের কথার শব্দ পাওয়া যাচ্ছে। আমি তখনই চিৎকার করে কুহুকে বলতে লাগলাম, দেখো কুহু, তোমরা আমার বাড়িতে ঢুকে আমাকেই মারতে চাইছো, সাথে করে সেই ছেলেটাকে নিয়ে এসেছো যে আমাকে পার্টির দিন আমার সাথে খারাপ কিছু করতে চাইছিল। যাই হোক, আজও তোমরা আমার কিছুই করতে পারবে না। মিজান পুলিশ নিয়ে আসবে আর আমাকে তোমাদের হাত থেকে বাঁচাবে, তোমরা আমার ক্ষতি করতে পারবে না। মিজান, তুমি তাড়াতাড়ি পুলিশ নিয়ে বাড়িতে এসো। কুহু আমার কথা শুনে যেন থমেরে দাঁড়িয়ে আছে। কি বলছে এই মেয়ে? মিজানকে ডাকছে কেন? এর মধ্যে কি প্ল্যান করলো আবার এই মেয়েটা? মনে হচ্ছে কিছু একটা গড়বড় হয়েছে, কিন্তু কোথায় সেটাই বুঝতে পাচ্ছি না। কুহু ও আবার কি করবে? সেদিন আমার হাত থেকে ছাড় পেলেও আজ পাবে না। আজ তো আমি এনজয় করবই। রুবেল, চুপ করো, কাজের কাজ তো কিছু করতেই পারো না, মুখে খালি বড় বড় বাতিনজয়। তুমি পরেও করতে পারবে। ফালতু কথা বাদ দিয়ে অবন্তীকে এখনই মারো, না হয় সবাই চলে আসবে। এই নাও ছুরি, দাও অবন্তীর গলাটা কেটে আও। কুহু কুহুর কথাটা শুনে ছেলেটা যেন হিস্রভাবে আমার দিকে তাকিয়ে ছুরিটা হাতে নিয়ে এগুতে লাগল, আর আমি পিছাতে লাগলাম। না, এভাবে আর কতক্ষণ? এই ছেলেটার সাথে আমি জোরে কখনোই পেরে উঠব না। মিজান কোথায় তুমি? আমি কি তোমাকে শেষ দেখাটাও দেখতে পাবো না? ছেলেটা আমার খুব কাছে মারার জন্য প্রস্তুত। কুহু মন খুলে হাসছে। তখনই দরজা ভেঙে কেউ প্রবেশ করল। দেখলাম মিজান, মা, বাবা, রিমি আর অনেকগুলো পুলিশ। ছেলেটা সবাইকে দেখে ভয়ে ছুরিটা ফেলেই পালাতে লাগল, কিন্তু পুলিশ তাকে ধরে ফেলে। কুহুর হাসিটা যেন শেষ না হতেই থেমে গেল। মিজান দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, অবন্তী, তোমার কিছু হয়নি তো? তুমি ঠিক আছো তো? হ্যাঁ মিজান, আমি ঠিক আছি, কিন্তু তুমি কি জানো কুহুই সেই মাস্টারমাইন্ডে আমাকে মারার চেষ্টার সাথে সাথে মাকেও আঘাত করেছে। না মিজান, অবন্তী আমাকে ফাঁসানোর জন্য এসব বলছে। আমি কি এমনটা করতে পারি বলো? অবন্তীর কথা না হয় বাদই দিলাম, আন্টি তো আমার মায়ের মতন, আন্টিকে কেন আমি খুন করব বলল তো? কুহু কেঁদে কেঁদে বলতে লাগল। মিজান অবন্তীকে ছেড়ে কুহুর সামনে গিয়ে ঠাসস করে একটা গালে চড় বসিয়ে দিল। তুই মিথ্যে বলছিস, আমার অবন্তীই ঠিক, আর তাছাড়া মা এখন কথা বলতে পারে। তোর সব কথা মা পুলিশ সহ আমাদের সবাইকে জানিয়েছে। কি সুখ পেলি তুই? হুম, আমি তো তোকে আমার সংসারটা জোড়া লাগানোর জন্য ডেকেছিলিম, আর তুমি আমার সংসারে এসে আমার সংসারটা ভাঙার চেষ্টা করছিস। ছি কুহু, আমার তো ভাবতেও ঘৃণা হচ্ছে যে এই সেই কুহু যে আমার ছোটবেলার বন্ধু ছিল, এই সেই কুহু যার সাথে আমার সব সুখ দুঃখের কথা শেয়ার করতাম। ছি মিজান। কুহু গাল থেকে হাতটা ছাড়িয়ে, আমি সেই কুহু যাকে তুই ভালোবাসা থেকে বঞ্চিত করে অন্যকে নিয়ে সুখে থাকার জন্য আমাকে ছেড়ে দিলই। কি দোষ করেছি বল তো? তোকে ভালোবেসেছি, এটাই দোষ ছিল। আচ্ছা ঠিক আছে, আগের সবকিছু না হয় বাদই দিলাম। ভালোই তো ছিলাম আমি, কেন আমাকে আমার তোর জীবনে ডেকে আনলি? তোকে এত কাছে পেয়ে আমি অন্যের হতে দিতে পারিনি, খুব কষ্ট হচ্ছিল, তাই তো তোকে কেড়ে নিতে চাইছিলাম, কিন্তু তা আর হলো না। কুহু, জোর করে কোনো কিছুই পাওয়া যায় না। তুমি যা করেছ তার কর্মফল এখন তোমাকে ভোগ করতে হবে। অফিসার নিয়ে যান এই খুনিকে, আমার স্ত্রী আর বৌমাকে খুন করতে চেয়েছিল। বাবা। পুলিশ কুহুকে থানায় নিয়ে যায়। কুহুকে আদালতে নিয়ে যাওয়ার পর কুহু সবকিছু স্বীকার করে নেয়। এখন কুহু জেলে আছে। এদিকে অবন্তী তো তার সংসার নিয়ে খুবই বিজি। এদিকে রিমির বিয়েও ঠিক হয়ে গেছে। অবন্তী সবাইকে রাজি করিয়েছে কুহুকে জেল থেকে বের করার জন্য। আসছে রবিবার কুহুকে সবাই জেল থেকে ছাড়িয়ে আনবে। আর শুক্রবার রিমির বিয়ে। অন্তি চাইছিল না যে কুহু এই আনন্দ থেকে বঞ্চিত থাকুক। মিজান আর তার মা বাবা বা অবন্তীকে খুব চাপ দিচ্ছে। একটা বেবির জন্য মিজান তো উঠতে বসতে অফিসে যেতেই বায়না, আমি বাবা কবে হব। যাই হোক, গল্প লিখলে আর শেষ হবে না, কিন্তু কোনো কিছুই বেশি বেশি ভালো লাগে না, তাই আজই গল্পের ইতি টানলাম। গল্পটা কেমন হয়েছে অবশ্যই জানাবার। হ্যাঁ, অবন্তীর জন্য দোয়া কইরো।
যাতে তাড়াতাড়ি একটা খুশির সংবাদ সবাইকে যেন দিতে পারে। আর হ্যাঁ, আসছে শুক্রবার রিমির বিয়ে। কুহুসহ সবাই তো থাকছেই, আপনাদের নিমন্ত্রণ রইল। আসবেন কিন্তু। আর হ্যাঁ, অবশ্যই বেশি করে হাসবা। কান হাসতে তোমাকে সত্যিই অনেক সুন্দর লাগে। আল্লাহ হাফেজ।